মর্নিং আম্মু। গুড মর্নিং। আব্বু কোথায় আম্মু? অফিসে নাকি জরুরি একটা কাজ পড়ে গেছে, তাই আজকে একটু তাড়াতাড়ি চলে গেছেন। কিন্তু তুই এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে কিভাবে? আসলে আম্মু আজকে নাকি আমাদের কলেজে একজন নতুন টিচার আসবে। প্রধান শিক্ষক বলেছে উনি নাকি খুবই রাগী। যদি আমার সাথে রাগ দেখায় তাহলে আমি ওই রাগী গেরিলা চুল ছিলে হাতে দিয়ে দিব। অবশেষে মনে হয় তোকে ঠিক করার জন্য আল্লাহই ওনাকে পাঠিয়েছেন। আম্মু তুমিও শুরু করলা? তাড়াতাড়ি খা, লেট হয়ে যাবে তো। সত্যি তো অনেকটা লেট হয়ে গেল। আমি বরং তাড়াতাড়ি নাস্তা সেরে ফেলি। আরে আস্তে আস্তে খা। মা আমি গেলাম। একটু এদিকে আয়, কালোটিকে দিয়ে দেই। আজকে যে আমার মেয়েটাকে ভারী মিষ্টি লাগছে। মারিহার গায়ের রং দুধে আলতা, চোখ দুটি টানা টানা, ঠোঁট দুটি যেন গোলাপের পাপড়ি, ঠোঁটের ডান দিকে একটা তিল, যা ওর সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। আজকে একটা নীল গ্রাউন্ড পড়েছে, সাথে নীল রঙের চুড়ি, চোখে ঘাট করে কাজল, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক। দেখতে ছোট্ট একটা পুতুলের মতো লাগছে। তুমিও না মা? এখন আসি মা, বাই। দেখে শুনে যাবি। গুড মর্নিং অল ফ্রেন্ডস। গুড মর্নিং। কি রে তোদের মুখ এমন শুকিয়ে আছে কেন? আজ যে নতুন টিচার এসেছে সে হলো আশার আপন ভাই। বাকিটা আশার কাছ থেকে শুনে নে। আশা হলো মারিহার বেস্ট ফ্রেন্ড। আশা তোর কি হয়েছে রে? তোর ভাই আসবে বলে এত ভয় পাচ্ছিস কেন? আমি তো জানতাম তোর ভাই আমেরিকায় থাকে। ভাইয়া 2 দিন আগেই দেশে ফিরেছে আর এখানে জয়েন দিয়েছে। তো এত ভয় পাওয়ার কি আছে? হাতির মাসি। আমার ভাইকে তুই চিনিস না? আমার ভাই অল্পতেই খুব রেগে যান। একবার আমার ব্যাগে একটা লাভ লেটার পেয়েছিল, তারপর এমন একটা চর দিয়েছিল আমার নাক থেকে রক্ত বের হয়ে গেছে। আমি সেখানেই জ্ঞান হারাই। তার কয়েকদিন পর ভাইয়া আমেরিকা চলে যায়। আল্লাহ নিজের বোনের ডাইনোসরটা এই অবস্থা করেছে, আমাকে তো মেরেই ফেলবে। তাড়াতাড়ি চল, এবার কিন্তু লেট হয়ে যাচ্ছে। সবাই একসাথে ক্লাসে প্রবেশ করলো। কিছুক্ষণ পর প্রধান শিক্ষক ক্লাসে প্রবেশ করলেন। গুড মর্নিং স্টুডেন্টস। গুড মর্নিং স্যার। আশা করি সবাই ভালো আছো। কালকেই তোমাদের নতুন স্যার আসার কথা জানিয়ে দেওয়া হয়েছিল। ওনার নাম আরাফ চৌধুরী। বেশ গরম মেজাজের মানুষ, তাই সবাই সতর্ক থাকবে একটু। স্যার ভিতরে আসুন। তারপর একটা ছেলে রুমে প্রবেশ করলো। বয়স 25-এর কাছাকাছি হবে, লম্বা, গায়ের রং ফর্সা, ঠোঁট দুটি হালকা গোলাপি রঙের, চোখ দুটি ছোট ছোট কিন্তু অনেক মায়াবী, নীল রঙের শার্টের সাথে সাদা রঙের প্যান্ট, সব মিলিয়ে অসম্ভব সুন্দর। তোর ভাই যে এত সুন্দর আগে তো বলিসনি আশা। তোর কুঞ্জর থেকে বাঁচার জন্য বলেনি। সত্যি আমার কোন নজর লেগে গেল রে। তোর এত যখন পছন্দ হয়েছে বিয়ে করে নে না, হাতির মাসি কোথাকার। তোরা থামবি? আমি কি করলাম? আমি তো একটা কথাও বলিনি। মারিহা প্লিজ। এবারের মতো ছেড়ে দিলাম। কিছুক্ষণ পর আরাফ বক্তৃতা দেওয়া শুরু করলো। I am Mr. Arab Chaudhary. Come from USA. I am your English teacher. I hate them who are not attentive in classes. So be careful. আল্লাহ আমি তো শেষ। আমি তো ইংরেজি এত বেশি বুঝিও না, আবার বলতেও পারি না। আশা তোর ভাই বক্তৃতা দিচ্ছে নাকি হুমকি দিচ্ছে? তোর দিন শেষ হয়ে এলো রে। তুই সান্ত্বনা না দিয়ে বড় ভাইয়ের মতো হুমকি দিচ্ছিস। মন তো চাইতেছে তোকে মাইরা জেল বানাইয়া রুটির সাথে গিল্লা খাই। আরাফ ক্লাস শুরু করলো। তোর ধলাই তোর ভাই ইংরেজিতে কি কি বলতেছে রে? এখন চুপ থাক, ক্লাস শেষে বুঝিয়ে দেব। Anything wrong, Miss Asha? স্যার আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড এনিথিং, হোয়াট আর ইউ লেকচারিং? What? আসলে আই হ্যাভ সাম প্রবলেম ইন ইংলিশ, ইফ ইউ লেকচার ইন বাংলা। কালকে থেকে বাংলাই বলবো, কিন্তু এখন কথা বলার জন্য তোমার শাস্তি হলো মাঠে কান ধরে দাঁড়িয়ে থাকবে। স্যার এত রোদে? Sit up. Get lost from my class. Right now. মারিহা এক দৌড়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। ভালোই হয়েছে, এই ধলা ইংরেজির লেকচার শুনবার চেয়ে মাঠে দাঁড়িয়ে থাকা অনেক ভালো। 30 মিনিট পর আল্লাহ এত গরম পড়েছে যে এখন আমার মাথাটায় ডিম ভেঙে দিলে অমলেট হয়ে যাবে। সূর্য মামা গো, তোমার ব্রাইটনেসটা একটু কমাও। কিছুক্ষণ পর ছুটির ঘন্টা পড়ল।
কেমন লাগছে মারিহা মাই দোস্ত? এত শীত পড়েছে কি বলবো, আমাকে একটা কম্বল এনে দে। শীতের ঠেলায় তো উগান্ডাদের মতো হয়ে যাচ্ছি। ডাইনি মাসি কোথাকার, এত গরমের উগান্ডার মতো হয়ে গেছি, আর তুই জিজ্ঞেস করছিস কেমন লাগছে। আরো তো বাকি আছে। আর কি নাকি আছে? আজকে যে অধ্যায়টা পড়িয়েছে সবটা বাড়ির পড়া দিয়ে দিয়েছে। আল্লাহ, তোর কি হয়েছে মারিহা? ফ্লিং স্মেল, হার্ট অ্যাটাক। এইবার তাড়াতাড়ি বাড়ি চল, বাসায় গিয়ে বই নিয়ে বসতে হবে। হ্যাঁ চল এবার। দুপুর 1টা, টিং টং। আজ এত দেরি হলো মালিহা, জলদি গিয়ে ফ্রেশ হয়ে আয়, তোর আব্বু খাবার টেবিলে অপেক্ষা করছেন। এখন ফ্রেশ হয়ে আসছি আম্মু। মারিহা, আজকে তোকে এত ক্লান্ত লাগছে কেন? আজকে নতুন স্যার আসছে তো, তাই স্যারের খাতিরদারি আমাকে করতে হয়েছে, তাই ক্লান্ত হয়ে গেছি। আমার খাওয়া শেষ, আমি যাই আব্বু। রুমে গিয়ে ঘুমাবে এখন, না হলে ক্লান্তি দূর হবে না। ওকে আব্বু। আম্মু, একটু পরে আমার জন্য একটু জুস নিয়ে এসো। আচ্ছা, এখন গিয়ে ঘুমিয়ে পড়। রাত 1:30। আল্লাহ, এত পড়া তো আমি সারা জীবনেও পড়ছি না, তবুও অর্ধেক পড়া এখনো বাকি আছে। কালকে ওই রাগী ধলা ইঁদুর আবার কোন নতুন অত্যাচার ভোগ করার লাগবে, আল্লাহই ভালো জানে। এখন বরং এসব চিন্তা বাদ দিয়ে ঘুমিয়ে পড়ি। কালকে ওই ধলা ইঁদুর কি করবে কালকেই না হয় দেখে নেব। সকালে নাস্তার টেবিলে। মা, তোমার মেয়েকে আজ শেষবারের মতো দেখে নাও। কিসব আবল তাবল বকছিস? মারিহা, স্কুলে কি কোনো কিছু হয়েছে মা? আমাদের যে নতুন স্যার আসছে উনি অনেক রাগী, সারা রাত পড়ে ওনার পড়া শেষ করতে পারিনি। আজকে আমাকে মেরেই ফেলবে। আমার জানাজায় যাদের দাওয়াত দিতে হবে লিস্টটা বানিয়ে দিয়ে গেলাম। আল্লাহ শেষ পর্যন্ত এমন কাউকে পাঠিয়েছেন যাকে তুই ভয় পাস। আর কয়েকটা দিন যাইতে দাও, ওনার এমন অবস্থা করব যে আমাকে দেখলেই যাতে লুকিয়ে থাকতে হয়। তা এই স্যারের কোনো নাম দিলি না? দিয়েছি তো, রাগী ধলা ইন্দুর আর ধলা ইংরেজ। আমাদের মেয়ে কিন্তু অনেক সুন্দর নামকরণ করতে পারে, মারিহার মা। আপনিও শুরু করেছেন? মারিহা, তোর আম্মু তো খেপছে, চল জলদি বাসা থেকে বের হয়ে যাই। আমার পেট ভরে গেছে আম্মু, এবার আমি যাই। বিদায় আম্মু, আব্বু। দুজনেই একসাথে বললেন বিদায় মারিহা আম্মা। কলেজে। মারিহা, তোর পড়া কি শেষ হয়েছে? অর্ধেকটা পড়েছি। আমি তো লাস্টের 2 পেজ শেষ করতে পারিনি। আমার এই অধ্যায়টা আগে একটু পড়া ছিল, তাই বেশি সমস্যা হয়নি শেষ করতে। ক্লাসে ঘন্টা দিয়ে দিয়েছে, ক্লাসে চল সবাই। সবাই একসঙ্গে ক্লাসে প্রবেশ করলো। প্রথম ঘন্টা শেষ হলো, দ্বিতীয় ঘন্টায় আরাফ রুমে প্রবেশ করলো। আজকে পড়া পারি না বলে লাস্টের বেঞ্চে বসছি, যাতে পড়া ধরার আগে ঘন্টা পড়ে যায়। আমার মাথায় যে এত বুদ্ধি যে কিভাবে আসে আল্লাহই জানে। আরাফ লাস্ট বেঞ্চ থেকে পড়া নেওয়া শুরু করলো। নীলা প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরে বসে গেল। এই ধলা ইন্দুরের মাথায় তো অনেক বুদ্ধি, আমার আর বাঁচার কোনো সুযোগই রইল না। নাও ইউ স্ট্যান্ড আপ। মারিহা দাঁড়িয়ে গেল। হোয়াটস ইউর নেম? জি, মারিহা। মারিহা, হ্যাভ ইউ ফিনিশ ইউর লিসন? আই ফিনিশ। হোয়াট রাবিশ ইউ আর। সরি স্যার। হোয়াট ডু ইউ মিন বাই সরি? স্যার অ্যাকচুয়ালি। পুরো ক্লাস ওইখানে দাঁড়িয়ে থাকুন। কিন্তু স্যার। কালকে ফার্স্ট বেঞ্চে বসবেন। হ্যাঁ। কালকে এই অধ্যায়টা সবটা পড়া। এখন যদি কিছু বলতে চাই আরও শাস্তি দেবে এই ধলা ইন্দুর। এর চেয়ে ভালো চুপ থাকি। মাথা ঝুঁকিয়ে হ্যাঁ সূচক উত্তর দিলাম। ক্লাস শেষে কালকে কিন্তু সব পড়া শেষ করে আসবি সবাই। পারবো না, ইচ্ছে তো করতেছে তোর ভাইয়ের মাথাটা ন্যাড়া করিয়ে মাথার মধ্যে ধুম ধুম করে গান লাগিয়ে ডান্সিং করতে। নিজে পড়া না শিখে স্যারের উপর দোষ দিচ্ছিস? ওই ধলা ইন্দুরের পক্ষে কথা বলা, তবে আজ তোর একদিন কি আমার একদিন। বলেই বই দিয়ে নীলের দিকে ঢিল ছুড়ল, আর মারিহার কপালের দোষে বইটা পড়লো আরাফের ওপর, কারণ ওই দিক দিয়ে আরাফ একটু দরকারি কাজে প্রধান শিক্ষকের রুমে যাচ্ছিল। তোদের কিন্তু আগেই বলে দিয়ে গেলাম, আমার 40-আয় তোর দাওয়াত দিইনি। বেশ হয়েছে, আমাকে বই ছুঁড়ে মারতে গেছিলি আর পড়লো স্যারের উপর, এবার ঠেলা সামলা। এই কালা কুমিরের বাচ্চা, তুই চুপ থাক। যদি প্রাণে বেঁচে ফিরে আসতে পারি তোর একদিন নয় কি আমার একদিন।
হোয়াট দ্য হেল মিস মাহিয়া? স্যার সরি। এর শাস্তি আপনাকে পেতেই হবে। ভাইয়া আমার একটা স্যার প্লিজ আমায় মাফ করে দেন, আমি তো ইচ্ছে করে। মারিহাকে পুরো কথা শেষ না করতে দিয়ে আরাফ মারিহাকে টানতে টানতে আরাফের রুমে নিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দিল। 1 ঘন্টা পর কিরে স্যার, সে কখন দরজা বন্ধ করলেন? খোলা তো নামগন্ধ দেখছি না। আল্লাহ, মারিয়াকে বাঁচাও, কারণ আমার ভাইয়ের রাগ যে কত ভয়ঙ্কর তা শুধু আমিই জানি। এবার তো আমারও ভয় করছে। ওই স্যার তো দরজা খুলেছেন, আর মারিহা স্যারের রুম থেকে কান্না করতে করতে বের হচ্ছে। মারিহা, তুই কান্না করিস কেন? কিরে উত্তর দিচ্ছিস না কেন? বলবি তো কি হয়েছে? ওই ধলা ইন্দুরিটা আমার সাথে কিভাবে করতে পারলো? কেন? আমার ভাই কি করেছে? আমাকে এক পায়ে এতক্ষণ দাঁড় করিয়ে রেখেছে ওই রাগী ধলা ইংরেজ। সবাই একসাথে বলছো কি? ইংরেজ চলে গেছে আর তোর ভাইকে ফেলে গেছে, এইখানেই ওনার অত্যাচার শেষ হয়নি। আর কি শাস্তি দিয়েছে? ওই ধলা ইন্দুর বলেছে ওনার যেসব কাজ কেরানি করে কাল থেকে সব আমায় করতে হবে। সবাই আবার একসাথে বলল কি? কি না, আগে জি, একটু আগেও রানী ছিলাম আর এখন কেরানি। আহারে, তোর কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে। চুপ কর তুই, না হলে তোকে তেলে ভেজে মানুষের নীল কাবাব বানিয়ে ফেলবো, এই বলে দিলাম। দেখি ভাইয়াকে বলে মানানো যায় কি না। তুই একটু কথা রে, দেখিস আশা। এখন সবাই বাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। চল, পা প্রচুর ব্যথা করছে। দুপুরে খাবার টেবিলে মারিহা, তোমার দিন কেমন কাটলো আজকে? খুবই স্মরণীয় একটা দিন। নিশ্চিত নতুন স্যার বকা দিয়েছে কোনো কারণে? আরে না আম্মু, আজকে পড়া পাড়ায় আমাকে অনেক গুণগান করেছে। ওই ধলা ইন্দুর আমার যে গুণগান করেছে আম্মু শুনলে আমায় পিটিয়ে খাতিরদারি করবে, এর থেকে না বলাই ভালো। আমি এখন উঠি, অফিসে জরুরি মিটিং আছে। পাগলি মেয়ে একটা। আমিও উঠি, আমার খাওয়া শেষ। রাত 10টা। আল্লাহ আমাকে এই ধলা ইঁদুরের অত্যাচার থেকে মুক্তি দাও। আমার জন্য কাল কিসের ব্যবস্থা করেছে কি জানি। এসব ভাবতে ভাবতেই মারিহা তলিয়ে গেল ঘুমের রাজ্যে। সকালে কলেজে ভাইকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু ভাইয়াকে মানাতে পারিনি। আজকে মারিহাকে আমরা কেরানির ভূমিকায় দেখব। একদম আজে বাজে বকিস না, নাইজেরিয়ার অ্যানাকোন্ডা। এবার ক্লাসের সময় হয়ে যাচ্ছে, জলদি চল। হ্যাঁ চল। প্রথম ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই আরাফ ক্লাসে প্রবেশ করলো। তারপর সবার পড়া ধরলো। আজ মারিহাও পড়া পেরেছে। মিস মারিয়া, আশা করি কালকের কথা মনে আছে। জি স্যার। আমি 10 মিনিটের মধ্যে আপনাকে আমার রুমে দেখতে চাই। অল দ্য বেস্ট। তোর অল দ্য বেস্টের গুষ্টি কিলাই। আরাফের রুমে স্যার আসতে পারি? ইয়েস, কাম ইন। স্যার আমাকে কি কি কাজ করতে হবে? আপনার পাশের টেবিলে আমার ব্রেকফাস্ট রাখা আছে, নিয়ে আসুন। এই নিন স্যার। হোয়াট দ্য হেল? আমি কি কোনো ভুল করে ফেলেছি স্যার? খাবারের সাথে যে পানীয় দিতে হয় এই কমন সেন্সও নেই আপনার? এক্ষুনি এনে দিচ্ছি স্যার। তোকে পানি না, তোকে পেট্রোল খাওয়ানো উচিত, ভলা ইন্দুর কোথাকার। আরাফ নাস্তা খেয়ে হাত ধুয়ে আসলো। এবারে দাঁড়িয়ে আছেন কেন? আমাকে আমার টাওয়ালটা দিন। এই নিন। নিউজ পেপারটা দিন। এই যে নিন। আমার মোবাইলটা দিন। আপনার মোবাইল নিন। আমার কফিটা দিন। এখনই আনছি। মারিহা তাড়াতাড়ি করতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেল, আর সব কফি আরাফের উপর। হোয়াট রাবিশ! সরি স্যার। এভাবে কি দেখছেন? আমাকে কি জোকারের মতন লাগছে? না, ধলা ইন্দুরের মতো। হায় আল্লাহ, আমি এটা কি করে ফেললাম? হোয়াট ডু ইউ মিন বাই ধলাইদুর? স্যার কি ধলা ইন্দুরের মানে জানে না? একটু বাজিয়ে দেখি তো। স্যার, ধলা ইন্দুর মানে হলো খুব সুন্দর, স্মার্ট ও আকর্ষণীয়। আরাফ একটু ভালো দেখিয়ে বলল, আমাকে কি আজকে ধলাইদুরের মতো লাগছে নাকি?
স্যার একদম ঠিক বলেছেন। আমাকে প্রতিদিনই ধলাই ইঁদুরের মতো দেখায়। এসব কাচের টুকরোগুলো পরিষ্কার করে দিয়ে যাও। এখনই করে দিচ্ছি ধলা ইন্দু স্যার। নামটা একটু অদ্ভুত, কিন্তু আজ থেকে ধলাই ইঁদুর স্যার বলেই ডাকবো। এখন যাই ধলা ইন্দু স্যার। আমি কি বসে থাকতে বলছে নাকি? স্যার আসি বলেই দিলাম এক দৌড়। রাত 9টা। ভাইয়া দেখ তো আমাকে এই জামাটাই কেমন লাগছে। পুরা ধলা ইঁদুরের মতো। এসব তুই কি বলছিস ভাই? যাক বাবা, আমি তো তোর প্রশংসা করলাম। তুই ধলা ইঁদুরের মানে জানিস? অফকোর্স, ধলা ইঁদুর মিন্স স্মার্ট বিউটিফুল। নো, ধলা ইঁদুর মিন্স হোয়াইট রেড। হোয়াট? ইয়েস। আরাফ মিস মারিহা বলে জোরে চিৎকার দিল। আশা ভয়ে রুমে চলে গেল। মারিহাদের বাসায়। রাত 9টা। ওই ধলা ইন্দুর স্যার, ধলা ইন্দুরের মানে জান না আব্বু? আমি বলেছি ধলা ইন্দুরের মানে হলো স্মার্ট, সুন্দর ও আকর্ষণীয় বলেই জোরে জোরে হাসতে শুরু করলো। পাগলি মেয়ে একটা। উনি বলেছেন ওনাকে যাতে ধলা ইন্দুর স্যার বলেই ডাকি। বলেই নাচতে শুরু করলো। আর অন্যদিকে আরাফ শুরু করলো ভাঙচুর। মারিহা তো জানেই না এর ফল কতটা ভয়াবহ হবে। পরের দিন কলেজে। মারিহা, কালকে তুই ভাইকে কিছু বলেছিস? কই না তো। আসল ঘটনা তো তখন বুঝতে পারবি যখন তোর ভাইকে তোর সামনেই ধলা ইন্দুর বলে ডাকবো। কালকে তোকে দিয়ে কি কি কাজ করালো মারিহা? অনেক কাজই করিয়েছে ওই ধলা ইন্দুর। চল এবার ক্লাসে চল। হ্যাঁ চল। প্রথম ক্লাস শেষ করে স্যার চলে গেলেন। আরাফ ক্লাসে প্রবেশ করলো। আশা করি সবাই পড়া ফিনিশ করে এসছো। সবাই একসাথে বলল, ইয়েস স্যার। আরাফ একে একে সবার পড়া ধরলো। এবার মারিহার পালা। পড়া শিখেছেন? ইয়েস স্যার। আপনি পড়া শিখছেন। ইদানিং কোন দিক দিয়ে সূর্য উঠছে? ওই আশা, দেখ তো সূর্যটা কোন দিক দিয়ে উঠেছে রে? পশ্চিম দিকে। স্যার পশ্চিম দিকে। পশ্চিম দিক দিয়ে? ও, পশ্চিম দিক দিয়েও সূর্য ওঠে? আমার তো জানাই ছিল না। মারিহার রাগীর লোক নিয়ে আশার দিকে তাকালো। মিস মারিহা, আপনাকে তো আজ পুরোই ধলা ইঁদুর লাগতেছে। পুরো ক্লাস মারিহার উপর হাসতে শুরু করলো। আমি তো নিজের ফাঁদে নিজেই ফেসে গেলাম। আর বলতে হবে না স্যার, আমি এক্ষুনি আসছি। মারিহার পিছনে পিছনে আরাফও গেল। আমার পায়ে এত ব্যথা করছে কেন বুঝতে পারছি না, একটু টিপে দিন। স্যার, স্যার আমি? ইয়েস, কালকে যা করছেন তার জন্য তো এখন অনেক শাস্তি বাকি। স্যার কি তাহলে সব সত্য জেনে গেল? ইয়েস মিস মারিহা, আই নো এভরিথিং। উনি আমার মনের কথা জানলো কিভাবে? কমন সেন্স ব্যবহার করে। কি হলো, এখন দাঁড়িয়ে আছেন কেন? বলেই পা দুইটা টেবিলের উপর রাখলো। মারিহা বেচারি পা টিপতে শুরু করলো। মনে মনে বলতে লাগলো, আমাকে এই ধলা ইন্দুর কি ভাবছে? মন তো যাচ্ছে এই ধলা ইন্দুরকে বুড়ানি বানিয়ে ভাতের সাথে খাই। এই গরমে তো এমনিতেই ভালো লাগছে না, তার উপর এই মহারাজের পা টেপো। বাবারে বাবা। মারিহা হঠাৎ খেয়াল করলো আরাফ নিজের শার্টের বোতাম খোলা শুরু করেছে। মারিহা তা দেখে ভয়ে পা টিপা বন্ধ করে দিল। কি হলো, পার্টি বা বন্ধ করলেন কেন? স্যার আপনাকে এরকম দেখাচ্ছে কেন? আমি গরম একদম সহ্য করতে পারি না। এসিটা নষ্ট হয়ে গেছে, তার উপর 1 ঘন্টা আগে লোকটাকে ফোন দিয়েছি, কিন্তু এখনো আসছে না কেন? যান জলদি গিয়ে দেখে আসেন কেউ আসছে কিনা। স্যার এক্ষুনি যাচ্ছি। এই ধলা ইন্দুরের গরম কিভাবে সহ্য হবে? ওই ধলা ইন্দুর তো নিজেই গরম থাকে সবসময়। গরমের উপরে গরম পড়লে যা হয় আর কি। লোক এখনো কেন আসছে না? ওইদিকে ওই ধলা ইন্দুর তো গরমে এক্ষুনি ব্লাস্ট হয়ে যাবে। হাই, আই এম তামিম। হোয়াটস ইউর নেম সেক্সি গার্ল? এই মুখ সামলে কথা বলুন। মুখ সামলেই কথা বলছি জান। এই বেশি জান জান করলে আপনার জান নিয়ে নেব। দেখি কেমন করে জান নাও। বলেই মারিহার ওড়না ধরতে যাবে, এমন সময় তামিমের হাত কেউ একজন শক্ত করে ধরে ফেলল। এই কে রে তুই? আই এম আরাফ, প্রফেসর অফ দিস কলেজ। সরি স্যার, আমি বুঝতে পারিনি। হোয়াট ডু মিন বাই সরি?
বলেই কষিয়ে তামিমকে একটা চড় মারলো। চড়টা এত জোরে মেরেছিল যে তামিমের নাক মুখ থেকে রক্ত পড়তে শুরু করে। আরেকটা চড় মারতে যাবে তখনই মারিয়া আরাফের হাতটা ধরে ফেলে। স্যার প্লিজ আর মারবেন না, আরেকবার মারলে এখানেই মারা পড়বে। মিস্টার তামিম, আপনাকে এইবার মতো ছেড়ে দিলাম। এরপর থেকে যদি কোনো মেয়ের সাথে এমন করতে দেখি তাহলে ওই দিন হবে আপনার জীবনের শেষ দিন। মাইন্ড ইট। বলেই আরাফ চলে গেল। এর শাস্তি তো মিস মাহিয়া আপনাকে পেতেই হবে। মারিয়া 1 মিনিটের সময় নষ্ট না করে চলে গেল ক্লাসে। আশা, ওই ধলা ইন্দুরের যতটুকু খারাপ ভেবেছিলাম ততটা খারাপও না। আমার ভাই আবার তোর কাছে ভালো হলো কবে থেকে? আমি তো মারিয়ার কথা শুনে জ্ঞান হারাবো মনে হচ্ছে। মারিহা, তুই এসব কি বলছিস? আমার তো মনে হচ্ছে আমার কানে সমস্যা হয়েছে। তোরা তো এমন অবাক হচ্ছিস যেন মনে হচ্ছে ধলা ইন্দুরের মাথায় শিং দেখে ফেলেছিস। অবাক হওয়ার কথা বললে অবাক হব না? আজকে তামিম বলে একটা ছেলে আমার সাথে অসভ্যতামি করছিল। ধলা ইন্দুর ওই কালা কুমিরে এমন চড় দিছে যে ওর নাক মুখ থেকে রক্ত পড়া শুরু হয়েছে। তামিম ছেলেটা গুন্ডা টাইপের, কলেজে সব মেয়েদেরকেই খারাপ নজরে দেখে। একটু সামলে চলিস মারিহা। আমিও এমন কথা শুনেছি, তামিম থেকে যতটা পারিস দূরে থাকবি। এই মারিয়া, এত কি ভাবছিস? আমি তো ভেবেছিলাম ওই ধলা ইন্দুর যদি আমাকে ঢুকালে একসাথে চড় মারে আমার চেহারা তো পেন্সিল সাইজের মতো হয়ে যাবে। পেন্সিল মারিয়াকে দেখতে বেশ লাগবে। ওই পেতনির খেলা, বেশি কথা বলবি না। আমার ভাইয়ার রাগটা বেশি, কিন্তু মনের দিক থেকে অনেক ভালো। আমার তো স্যারকে প্রথম দেখায় পছন্দ হয়ে গেছে। এক পেতনি ধলা ইন্দুরের প্রেমে পড়েছে, এটা টিভিতে ব্রেকিং নিউজ হিসেবে দেওয়া দরকার। এই, আমি পেতনি না। তুই তো পুরাই কিউটের টিপ্পা। তুই এত সুন্দর হলি কিভাবে? আরো বলো। তুই যদি ভেবে থাকিস আমি তোকে এসব বলবো তাহলে এটা তোর সম্পূর্ণ ভুল ধারণা। তোর চেহারা দেখলে তো পেতনিও ভয়ে 1 গ্লাস পানিতে ডুবে মরবে। মারিহা, তুই থামবি? একটা প্রশ্ন ছিল। বল, কি প্রশ্ন ছিল? ধলা ইন্দুর সবাইকে আপনি বলে ডাকে কেন? একদিন ভাইয়া বলেছিল এই তুমিটা নাকি অনেক বিশেষ একটা শব্দ। ভাইয়া নাকি যেই মেয়েটাকে বেশি ভালোবাসবে তাকেই নাকি তুমি করে ডাকবে। কার ভাগ্যে যে এত খারাপ আল্লাহই জানেন। এই, স্যারের নামে আজে বাজে কথা বলবি না, বলে দিলাম। ও মা, এখানে দেখছি মার থেকে মাসির দরদ বেশি। আশা চুপ করে আছে, তুই কেন এত কথা বলছিস? এখন কিন্তু অনেক লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন যার যার বাসায় চল। ওই দেখ কালা কুমিরটা গেটের সামনে দাঁড়িয়ে আছে। মরার মনে হয় শখ হয়েছে। এত দিক খেয়াল করিস না। সবাই যার যার বাসায় চলে গেল। অন্যদিকে তামিম মারিহাকে শাস্তি দেওয়ার ফন্দি আঁকতে লাগলো। পরের দিন সকাল 9টা। আজকে বাজে একটা স্বপ্ন দেখেছি। মারিহা, তুই আস্তে আস্তে নাস্তা কর, আজ কলেজ যেতে হবে না। তুমি এখনো আগের যুগেই পড়ে আছো। মারিহা, নাস্তা শেষ করে কলেজে যাও। একদিন কলেজ মিস করলে অনেকগুলো ক্লাস মিস করবে। আম্মু, তুমি এত চিন্তা করো কেন বলো তো? আমি তো এখন বড় হয়ে গেছি। এখনো যে চকলেট না দিলে ঘুমায় না, সে নাকি বড় হয়ে গেছে। শোনো মেয়ের কথা। আমার নাস্তা করা শেষ, এখন বরং কলেজে যাই। গুড বাই আব্বু আম্মু। মেয়েটাকে যেতে দেওয়া ঠিক হয়নি। এত চিন্তা করো না। মায়ের মন চিন্তা তো হবেই। কলেজে আজকে তো আম্মু আসতেই দিতে চাইছিল না, খারাপ স্বপ্ন নাকি দেখেছে। এসব কুসংস্কার শুধু। তবুও তোর মায়ের কথা শোনা দরকার ছিল। নীল, আকাশ কোথায় রে? ওর শরীর খারাপ করছে। তাহলে কলেজ ছুটি হওয়ার পরে ওকে দেখতে যাব। তামিম এখানে আসছে কেন রে? আসতে দে, আজকে এই কলা কুমিরে ভর্তা বানাবো। হাই জান। তুই এখানে কি করছিস রে? প্রেম করতে। এই কালো কুমিরের বাচ্চা, তোর কি মরার শখ হইছে? জান, তোমাকে বাঁচানোর জন্য সবসময় তো ওই স্যার থাকে না, ওই সুযোগটাই আমি কাজে লাগাবো। স্যার থাকবে না মানে? আপনি কি বলতে চাইছেন? মানে এমনও তো হতে পারে যে ছুটির সময় স্যার গেটে থেকে বের হচ্ছেন আর এমন সময় কোনো ট্রাক স্যারকে ধাক্কা মারলো। ওর এসব কথায় ভয় পাস না, ক্লাসের টাইম হয়েছে, ক্লাসে চল। ছুটির পর মারিহা আর আশা মিলে আরাফকে খুঁজতে লাগলো। হঠাৎ মারিহার চোখে পড়লো আরাফকে। আরাফ মোবাইলে কার সাথে যেন কথা বলতে বলতে গেট থেকে বের হচ্ছে।
মারিহা আরাফের কাছে যাওয়ার জন্য পা বাড়াতেই খেয়াল করলো একটা ট্রাক আসছে আরাফের দিকে। মারিহা দৌড়াতে শুরু করলো। মারিহা স্যার বলে চিৎকার করেই গেটের বাইরে গিয়ে আরাফকে ধাক্কা দিয়ে গেটের ভিতরে ঢুকিয়ে দিল। আর দ্রুতগামী ট্রাক মারিহাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে যায়। মারিহা ছিটকে রাস্তার অন্য প্রান্তে গিয়ে পড়ে। ঘটনাটা কয়েক মুহূর্তের মধ্যে ঘটে যায়। মারিহার রক্তাক্ত দেহটা আরাফের নজরে পড়ে। আরাফ মিস মারিহা বলে চিৎকার করে দৌড়ে মারিহার কাছে যায়। আরাফের চিৎকার শুনে সবাই দৌড়ে আসে। মারিহার রক্তাক্ত দেহটা নজরে পড়ার সাথে সাথেই জ্ঞান হারায়। নীলা আশাকে ধরে ফেলে। মারিহা মারিহা বলে চিৎকার করতে থাকে। নীল আর আরাফ মিলে আরাফের গাড়িতে মারিহাকে তুলে। আরাফ মারিহার মাথাটা নিজের কোলে রাখে। নীল গাড়ি ড্রাইভ করছে। আরাফের সাদা শার্ট রক্তে লাল বর্ণ ধারণ করেছে। তারা হাসপাতালে 10 মিনিটের মধ্যে পৌঁছে যায়। আরাফ মারিয়াকে কোলে তুলে নিল। আরাফ শুধু মারিয়ার মুখের দিকে তাকিয়ে ভাবছে, যেই মেয়েটা একটা মিনিটও কথা না বলে থাকতে পারতো না, সেই মেয়ে এখন একদম চুপ হয়ে গেছে। নিজের অজান্তেই আরাফের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। নীল ডক্টরের সাথে কথা বলতে লাগলো। স্যার, আমার ফ্রেন্ডের খুব সিরিয়াস অবস্থা, প্লিজ তাড়াতাড়ি কিছু করুন। ও মাই গড, রোগী তো দেখছি অনেক ব্লাড বেরিয়ে গেছে। স্যার, উনার ব্লাড গ্রুপ চেক করেছি, উনার ব্লাড গ্রুপ ও পজিটিভ। তাড়াতাড়ি ও প্লাসের রক্তের ব্যবস্থা করুন। আমারও পজিটিভ, যত রক্ত লাগে আমার কাছ থেকে নিয়ে নিন। মিস মারিয়া সুস্থ হয়ে যাবেন তো ডক্টর? আপনি ওনার সুস্থ হওয়ার কথা বলেছেন, আমি তো ভাবছি ওনাকে বাঁচাতে পারবো কিনা। ডান হাত এবং ডান পায়ের হাড্ডি ভেঙে গেছে, মাথার খুব ভয়াবহভাবে চোট পেয়েছে, অনেক রক্ত শরীর থেকে বেরিয়ে গেছে। আমার তো ভয় করছে উনি ওটিতেই না মারা যায়। হাউ ডিয়ার ইউ টু টকিং লাইক স্টুপিড? স্যার শান্ত হন। ডক্টর, আপনি প্লিজ কিছু মনে করবেন না, আপনি জলদি মারিয়াকে ওটিতে নেওয়ার ব্যবস্থা করুন। ওনার অবস্থা আমি বুঝতে পারছি, এসব কথা শুনলে কেউই মাথা ঠিক রাখতে পারে? আমার তো পেশেন্টের ওটিতেই পাঠিয়ে দিয়েছি, শুধু এই ওপরওয়ালাকে ডাকুন। স্যার, আপনি একটু বসুন, আমি মারিয়ার আব্বুকে ফোন দিয়েছি, ওনারা এখনই এসে পড়বেন। ডক্টরের সাহস কীভাবে হয় এভাবে কথা বলার? জন্ম মৃত্যু সব আল্লাহর হাতে, কার কখন মৃত্যু হবে তা উনি নির্ধারণ করবেন নাকি? এখন উপরওয়ালার উপরে বিশ্বাস রাখা ছাড়া কোনো উপায় নেই স্যার। এর মধ্যেই মারিহার মা বাবা হাসপাতালে প্রবেশ করে। মারিহার মা পাগলের মতো কান্নাকাটি করে মারিহাকে চারপাশে খুঁজতে থাকে। আরাফের ওনাকে চিনতে অসুবিধা হলেও নীল ঠিকই চিনে ফেলে। আন্টি শান্ত হন, নিজের কি অবস্থা করেছেন? আমি ওকে কিছুতেই শান্ত করতে পারছি না। সব দোষ তোমার। আমি মানা করেছিলাম মারিহা, কতবার বলেছিলাম কলেজে যাস না যাস না, কিন্তু কে শোনে আমার কথা? মারিহা বেগম চিৎকার করতে করতে ফ্লোরে বসে গেলেন। আমি জানি স্যার, এটা কোনো দুর্ঘটনা নয়। হোয়াট? জি স্যার, এইসব তামিমের কারসাজি। তামিম মারিহার সাথে কালকে যখন অসভ্যতা করছিল তখন আপনি ওকে মারেন। আপনি যাতে মারিহাকে ওর হাত থেকে না বাঁচাতে পারেন, তাই তামিম ওর পথ থেকে আপনাকে সরিয়ে দেওয়ার প্ল্যান করে। তামিম এসব কথা যখন মারিহাকে বলছিল আমিও সামনে ছিলাম, তখন এত সিরিয়াসলি নেইনি। বেচারি মারিহা আপনাকে বাঁচাতে গিয়ে। নীলকে থামিয়ে আরাফ বলতে লাগলো, ওর সাহস কিভাবে হয় আরাফ চৌধুরীকে মারার প্ল্যান করে? আই জাস্ট ফিনিশ হিম। আকাশ মারিহার খবর পাওয়ার সাথে সাথেই অসুস্থ শরীর নিয়েই হাসপাতালে চলে আসে। নীল, ডক্টর কি বললো রে? মারিয়া এখনই সুস্থভাবে ওটি থেকে ফিরে আসবে, তাই না? এখনই দেখবি মারিহা সুস্থ হয়ে ফিরে এসে নিজের কথার ডিব্বা নিয়ে বসে গেছে। 3 ঘন্টা হয়ে গেল, কিন্তু ডক্টর এখনো বের হয়নি। এতক্ষণ লাগছে কেন? ডক্টরের ভিতরে কি করছেন? আমি আমার মেয়ের কাছে যাব। পাগলামি করো না, এখনই আমাদের মেয়ে সুস্থভাবে ফিরে আসবে। 4 ঘন্টা পর ওটি লাইট নিভল। ডক্টর বেরিয়ে আসলেন। ডক্টর, পেশেন্টের কি অবস্থা এখন? আমার মেয়ে কি ঘুমিয়ে গেছে? আমাকে ভেতরে যেতে দিন। ডক্টর কিছু তো বলেন। আমার মেয়েকে আমি অন্য হাসপাতালে নিয়ে যাব। কি হলো? আমার মেয়েকে বের করুন। ডক্টর, এনি প্রবলেম? আপনাকে বেডে দেওয়ার ব্যবস্থা করছি।
48 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরে আমাদের কিছু করার নেই। এখন আমাদের হাতে আর কিছু নেই। মারিহা বেগম এসব সহ্য না করতে পেরে জ্ঞান হারায়। আরাফ ধপ করে চেয়ারে বসে পড়ে। আমার কারণে একটা হাসি খুশি থাকা মেয়েটা আজ মৃত্যুর সাথে লড়াই করছে। মেয়েটা কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনোই মাফ করতে পারবো না। স্যার, এতে তো আপনার কোনো হাত নেই। আমাদের এখন আল্লাহকে ডাকা ছাড়া কিছু করার নেই। এসব হলো কি করে? এসব কিছু তামিম বদলা নিতে করেছিল। স্যারকে ট্রাকের নিচে ফেলে মারতে চেয়েছিল, আর মারিয়া স্যারকে বাঁচাতে গিয়ে ওর বিছানো ফাঁদে পড়ে যায়। ওই কুত্তার বাচ্চাকে তো এখন আর সারা যায় না। ওই হারামজাদার কারণে মারিয়া আজ মৃত্যু সহ্যে। মারিয়া একবার সুস্থ হোক, তারপর ওর খবর নিব। কিছুক্ষণের মধ্যে নীলা আর আশাও হাসপাতালে এসে পড়ে। নীল, মারিয়ার কি অবস্থা এখন? 48 ঘন্টার আগে ডক্টর কিছুই বলতে পারছেন না। এসব কি আবল তাবল বকছিস? এখনই দেখবি মারিহা এসে আমাদের পেতনি শাকচুন্নি এসব ডাকবে। মালিহা বেগমের জ্ঞান ফিরে আশেপাশে মারিহাকে খুঁজতে থাকে। আমার মারিহা কই? ওকে ডাক দাও, রাত হয়ে গেল তো, ভাত খাবে না? তুমি আগে কিছু খেয়ে নাও। তুমি যখন ঘুমিয়েছিলে তখন মারিয়া খেয়ে নিয়েছে, এখন ঘুমিয়ে পড়েছে। ওকে আর বিরক্ত করো না। আমাকে ফেলে খেয়ে নিল, আমিও তাহলে খেয়ে ফেলি। দাও খাবারটা। তোমাকে কষ্ট করতে হবে না, হা করো, আমি খাইয়ে দিচ্ছি। আরাফ দূর থেকে তাকিয়ে দেখছে। এত বছর হয়ে গেল ওদের বিয়ের, কিন্তু ভালোবাসা এক চুলও কমেনি। হয়তো সত্যিকারের ভালোবাসা এমনই হয়। আকাশ, তোর শরীর তো বেশি ভালো না, রাতও হয়ে গেছে, সাথে নীলাকে নিয়ে যা। হ্যাঁ, তোমার উচিত বাসায় চলে যাওয়া, অনেক রাত হয়ে যাচ্ছে। আশা, তুই যাবি? ভাইয়া, আমি তোমার সাথে যাব। ঠিক আছে। বাবা, তুমি কিছুক্ষণের জন্য এখানে থাকতে পারবে? মারিহার আম্মুকে বাসায় রেখে আসতাম, এখানে থাকলে পাগলামি করবে। নো প্রবলেম আঙ্কেল। আমার মেয়েটার একটু খেয়াল রেখো বাবা। টেনশন করবেন না, আমি আর আশা এখানে আছি। আমার যদি চিনতে ভুল না হয়, তোমার নাম আরাফ না? আপনি জানলেন কিভাবে? ও, মারিহা বলে তোমার কথা, বলে তুমি নাকি অনেক রাগী। নীল তোমাকে স্যার বলে ডাকছিল, তাই গেস করে বললাম আর কি। এখন তাহলে আসি। কোনো চিন্তা করবেন না, আর আসার দরকার নেই আপনাকে। আন্টি একলা রেখে দিয়ে আসলে ওনার শরীর আরও খারাপ হতে পারে। আমরা দেখছি, যদি কোনো প্রয়োজন হয় তাহলে একটা ফোন করে দেব। তাহলে আমি আসি স্যার। নীলা, চল, যাওয়ার সময় তোকে বাড়ি দিয়ে আসবো। পরের দিন সকাল 9:30। নার্সের চিৎকারে আরাফের ঘুমটা ভেঙে যায়। সারা রাত আশা আরাফ বসেছিল মারিহার পাশে। স্যার, উনি চোখ খোলার চেষ্টা করছেন। আরাফ খেয়াল করলো সত্যি মারিহার চোখ খুলছে একটু একটু করে। নার্স কিছুক্ষণের মধ্যে ডক্টরকে নিয়ে মারিহার কেবিনে প্রবেশ করলো। ডক্টর মারিহাকে ভালোভাবে চেক আপ করলেন। নাও শি ইজ আউট অফ ডেঞ্জার। থ্যাঙ্কস আ লট ডক্টর। ধন্যবাদ দেওয়ার মতো কিছুই আমরা করিনি। পরে আল্লাহর রহমতে ওনার, তাই ওনাকে সবসময় দুশ্চিন্তামুক্ত রাখবেন। সামান্য দুশ্চিন্তাও কিন্তু ওনার ক্ষেত্রে ভয়ঙ্কর রূপ। কোথায়? তোমার আম্মুর পাগলের মতন অবস্থা হয়ে গেছিল, কিছুতেই শান্ত করা যাচ্ছিল না, তাই তোমার আব্বু ওনাকে বাসায় নিয়ে গেলেন। আশা, আঙ্কেলকে একটা ফোন দিয়ে জানিয়ে দাও মারিহা জ্ঞান ফিরেছে। এখনই ফোন করছি ভাইয়া। হ্যালো আঙ্কেল, তুমি কে মা? আমি আশা বলছি, মারিহার একটু আগে জ্ঞান ফিরেছে। আমার মেয়ের জ্ঞান ফিরেছে, আমি এখনই আসছি। মালিহা অনেক পাগলামি করছিল, তাই রাতে একা ফেলে আসতে পারেনি। তোমাদের যে কি বলে ধন্যবাদ দিব মা। আঙ্কেল, আমি না আপনার মেয়ের মতো? তাহলে ধন্যবাদ দিয়ে আমাদের পরে কেন করে দিচ্ছেন? তোমাদের মতো বড় মনের মানুষ কি আর এখন পাওয়া যায় মা? নাস্তা করছেন আপনারা? না রে মা, মেয়ের এই অবস্থা হলে গলা দিয়ে কি আর খাবার নামে? তাহলে তাড়াতাড়ি চলে আসুন, সবাই একসাথে খাবো। মালিহা আমার কাছে বসেছিল, মারিহার যে জ্ঞান ফিরেছে শুনেই এতগুলো খাবার রান্না করতেছে মেয়ের জন্য। তোমরা কিন্তু বাইরে থেকে খাবার আনবে না, তাহলে কিন্তু তোমাদের আন্টি খুব রাগ করবে। কষ্ট করে এসব করতে গেল কেন আন্টি? একদিক দিয়ে ভালোই হলো, মজার মজার রান্না খাওয়া যাবে। তাহলে এখন রাখি আঙ্কেল। ঠিক আছে মা, বলে ফোনটা রেখে দিলাম। কি বললো আশা? তারা এখনই এসে পড়বে, আর বাইরে থেকে খাবার আনতে মানা করে দিয়েছেন। আন্টি নাকি এতগুলো রান্না চুলায় বসিয়ে দিয়েছে।
ভালোই হয়েছে, খুব ক্ষুধা লাগছিল। এখন কিছু খাবেন? না, আম্মু রান্না করে নিয়ে আসুক, তারপর খাবো। এখন একটু ঘুমান। না না না, তাহলে চুপ করে শুয়ে থাকুন। এই ধলা ইন্দুরের অত্যাচারের ঠেলায় আমি একদিন পাগল হয়ে যাব। কিছুক্ষণের মধ্যে মারিহার আম্মু আব্বু এতগুলো খাবার নিয়ে রুমে ঢুকলো। মালিহা বেগম মেয়েকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন। আম্মু, আমি এখন ঠিক আছি তো? মাকে কষ্ট দিতে তোর অনেক ভালো লাগে, তাই না? আম্মু, তুমি তো না কান্না করতে করতে নিজের কি অবস্থা করেছো। একটু কি খেতে দাও, এখন একটু খেতে দাও, অনেক খিদা লাগছে। তারপর সবাই একসাথে খেতে বসলো। মারিহা বিছানা থেকে নামতে পারবে না বলে মালিহা বেগম মারিহাকে খাইয়ে দিচ্ছেন। আন্টি, খাবারগুলো অনেক টেস্টি হয়েছে। আমি তো আজ প্রচুর খেয়ে ফেলেছি। যদি প্রতিদিন এমন খাবার খাওয়া যেত, খেতে ইচ্ছে করলেই আরাফকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসবে, আমাদেরও ভালো লাগবে। আমাদের এখন যেতে হবে আন্টি, খুব ক্লান্ত লাগছে। অনেক কষ্ট করতে হয়েছে তোমাদের বাবা, এখন গিয়ে একটু ঘুমিয়ে নাও। তাহলে এখন আসি আঙ্কেল আন্টি। মারিহা, চলে রে। যা, গিয়ে ঘুমা, তোর অবস্থা পুরো পেতনির মতো হয়ে গেছে। আরাফ আর আশা বাড়ির উদ্দেশ্যে কেবিন থেকে বেরিয়ে গেল। আরাফকে যে তুই রাগে স্যার বলিস, ছেলেটা তো মোটেও এত রাগি না, ছেলেটা খুবই ভালো। ঠিক বলেছে মালিহা, এখনের যুগে কে কার জন্য এতটা করে বলো তো? মারিহার বন্ধুরা আর আরাফ আজ না থাকলে কি যে হতো। ওই ধলা ইন্দুরের অত্যাচার তো তোমাদের সহ্য করতে হয় না, তাই ওই ধলা ইংরেজ তোমাদের কাছে এত ভালো। কিছুক্ষণ পর আকাশ আর নীল এলো মারিহার সাথে দেখা করতে। কেমন আছেন আঙ্কেল আন্টি? ভালো বাবা। আলহামদুলিল্লাহ বাবা, তোমরা কেমন আছো? ভালো আন্টি। তোমরা কথা বলো, আমি তোমাদের আন্টিকে বাসায় দিয়ে আসছি। আসলে দুপুরের খাবারের আয়োজন করতে হবে তো। কোনো সমস্যা নেই আঙ্কেল, আপনি নিশ্চিন্তে যান। তাহলে আসি বাবা। ঠিক আছে আন্টি। মাশরাফ খান এবং মালিহা বেগম বেরিয়ে গেলেন। এখন কেমন আছিস মারিয়া? কেমন আর থাকবো, যেভাবে হাত পা পকেটে করে রেখেছে, মনে হচ্ছে আমাকে কারো বাসায় গিফট হিসেবে পাঠাইবো। আকাশ, তুই এই শরীর নিয়ে আসলি কেন? আমার চিন্তা না করলে চলবে। এখন আঙ্কেলকে তামিমের ব্যাপারটা জানানো তোর উচিত ছিল না? তুই সুস্থ হয়ে নে, তারপর ওই বেটার খবর নিব। ছাড় তো, ওই কালাকুমি স্যারের ক্ষতি করতে চেয়েছিল কিন্তু পারিনি। তো কিসের শাস্তি দিবি? তুই কি আমাদের কিছু হস না? তোর কষ্টে কি আমার বেজিত হয় না? আমি কি তা বলেছি? আমরা তোর মতো এত মহান না রে, ওই কুত্তার বাচ্চাকে আমরা শেষ করে ফেলবো। তো কোন কারণে মারবি? তোর এই অবস্থার জন্য তো ওই হারামজাদা দায়ী। তোর কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ হিসেবে আমরা কি যথেষ্ট নয়? প্রমাণ নেই বলে এই কথার কোনো ভিত্তি নেই। তামিম তো বলতেও পারে ওর সাথে আমাদের শত্রুতা ছিল, তাই আমরা ওকে ফাঁসিয়েছি, পরে তোরাই ফেসে যাবি। তাই বলছি ছেড়ে দে এবারের মতো, পরে প্রমাণ সহকারে ধরবো, তখন যা করার করে নিবি। তোর কথায় ছেড়ে দিলাম এবারের মতো। একটা কথা তো ভুলেই গিয়েছিলাম, আমাদের প্রধান শিক্ষক কাল চলে যাবেন। প্রধান শিক্ষকের বিদায় আর নতুন শিক্ষকের স্বাগতম জানানোর জন্য বড় করে একটা অনুষ্ঠান করা হবে। কয়দিন পরে? 15-20 দিনের ভিতরে। আমি কিন্তু যাব। এই শরীর নিয়ে এতদিনের ভিতরে ঠিক হয়ে যাব। তুই গেলে অনেক মজা হবে। জানিস মারিয়া, কালকে স্যার তোর জন্য অনেক কিছু করেছেন। মানুষটা তোর পাশে বসেছিল, আমরা যতক্ষণ ছিলাম। আঙ্কেল তো যাওয়ার সময় আমাকে বলল স্যার নাকি সারা রাত তোর পাশে বসেছিল। মানুষটা বাইরে থেকে যতটা শক্ত, ভেতর থেকে ততটাই নরম। মাশরাফ খান তাদের কথার মাঝেই কেবিনে খাবার নিয়ে প্রবেশ করলেন। তাহলে এখন আসি আঙ্কেল। কোথায় যাওয়া? তোমাদের আন্টি তো তোমাদের জন্য খাবার পাঠিয়েছে। আন্টি এত কষ্ট করতে গেলেন কেন? নিজের ছেলে মেয়েদের জন্য করবে না তো কার জন্য করবে? এখন খেতে বসো দুইজন। আকাশ আর নীল খাওয়া দাওয়া শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। অন্যদিকে আরাফ মারিয়ার চিন্তায় মগ্ন। মিস মারিয়াকে রক্তাক্ত অবস্থায় দেখে আমার এত কষ্ট লাগছিল কেন? কেন সারা রাত ওনার মায়াবী চেহারা থেকে চোখ সরাতে পারিনি? আমি কি তাহলে ওনাকে... আমি সব কি ভাবছি? কোথায় আমি আর কোথায় ওই বোকা আর দুষ্টু মেয়ে? ভাইয়া,
কি হলো, চিৎকার করছিস কেন? কখন থেকে তোমাকে ডাকছি? কি বলতে এসেছিলি বল। আমাকে কলেজের পরে কালকে একটা জায়গায় নিয়ে যেতে পারবে? কোথায়? হসপিটালে মারিহাকে দেখতে যেতাম আর কি। ওনাকে নিয়ে যাব? আচ্ছা, মারিয়া মেয়েটা কেমন রে? আশা আরাফের প্রশ্নে বেশ অবাক হয়। অনেক বকবক আর দুষ্টুমি করে, কিন্তু মনের দিক দিয়ে বিচার করলে ওর মতো মহৎ মেয়ে হাতে গোনে কয়েকজন পাওয়া যেতে পারে। এখন ঘুমাতে যা। গুড নাইট। গুড নাইট সিস্টার। রাত 2টা বাজে, কিন্তু আরাফের চোখে ঘুম নেই। চোখ বন্ধ করলেই মারিহাকে দেখতে পাচ্ছে। আরাফ খুব সকালে ঘুম থেকে উঠে গেল, কারণ সারা রাত 2 চোখের পাতা এক করতে পারেনি। নামাজ পড়ে হালকা নাস্তা করে আশাকে নিয়ে কলেজে চলে গেল। আরাফের ক্লাসগুলো করতে বিরক্ত বোধ হচ্ছে। ক্লাস শেষেই আরাফ আশাকে নিয়ে হসপিটালে চলে গেল। আঙ্কেল, আন্টি কেমন আছে? আলহামদুলিল্লাহ। মা, তোমরা কেমন আছো? ভালো আঙ্কেল। দাঁড়িয়ে আছো কেন? বসো তোমরা। মারিহা এখন কেমন আছে? একটু আগেই ঘুমালো মা। ভালোই হয়েছে তোমরা এসেছো, আমি কিছুদিন পর তোমাদের বাড়ি যেতাম। কেন, কোনো সমস্যা আন্টি? না বাবা, 15 দিন পর মারিহার জন্মদিন। মেয়েটাকে খুশি করার জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করব। সর্বপ্রথম তোমাদের দাওয়াত দিলাম। তোমাদের কিন্তু যেতেই হবে। চেষ্টা করবো যাওয়ার। চেষ্টা করবে মানে? আসতেই হবে। আমি তো আন্টির হাতে রান্না খেতে যাব। যখন মন চায় তখনই আমার বাসায় চলে আসবে। তোমরা তো আমাদের নিজের ছেলে মেয়ের মতোই। ওকে আন্টি, আমরা অবশ্যই যাব। এই তো আমার গুড বয়। তাহলে এখন আসি আঙ্কেল আন্টি। ঠিক আছে বাবা, 15 দিন পর যেন তোমাদের আমার বাসায় দেখি। অবশ্যই দেখবেন আন্টি। আরাফ এবং আশা বাড়িতে যাওয়ার জন্য রওনা হলো। দিনগুলি বেশ ভালোই যাচ্ছে মারিহার। অন্যদিকে আরাফ মারিয়াকে ছাড়া কিছু ভাবতেই পারছে না। আরাফ সময় পেলেই মারিয়াকে দেখতে হসপিটালে চলে যেত। মারিয়াকে হসপিটাল থেকে 1 সপ্তাহের মধ্যেই ছেড়ে দেওয়া হয়েছিল, যার কারণে হসপিটাল থেকে মারিয়াকে রিলিজ দেওয়ার পর তাদের আর দেখা হয়নি। এই কয়েকদিনের মধ্যে মারিয়া অনেকটাই সুস্থ হয়ে গেছে। মারিয়া এখন একটু একটু হাঁটতে পারে। এই কয়েকদিন আরাফের জন্য যেন কয়েক বছরের মতো মনে হয়েছে। অবশেষে আরাফের অপেক্ষার অবসান ঘটল। আজ মারিহার জন্মদিন। মারিহার বাসায় অনুষ্ঠানের আয়োজন চলছে। মারিহা, জলদি রেডি হয়ে নিচে আসো, মেহমান তো আসা শুরু করে দিয়েছে। আসছি মা। মারিহাকে বলে দিও নীল, নীলা, আকাশ এসেছে। মারিহা, তোর বন্ধুরা চলে এসেছে, তুই রেডি হয়ে নিচে চলে আসিস। ওকে আম্মু। আশা, আরাফ তো এখনো আসেনি। আন্টি, আমরা এসে গেছি। এই তো তোমার সব ছেলে মেয়ে এসে পড়েছে। তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো বাবা? আন্টি, আমি তো আপনার বাসা চিনি, তাই আসতে কোনো সমস্যা হয়নি। তোমরা বসো সবাই, আমি মারিয়াকে নিয়ে আসছি। আসলে মেয়েটা তো এত ভালো করে হাঁটতে পারে না, যদি সিঁড়ি থেকে পড়ে কোনো অঘটন হয়। আজকে আরাফ কালো কালারের শার্টের সাথে হোয়াইট কালারের প্যান্ট এবং ব্লেজার পরেছে। সব মেয়েরা যেন আরাফকেই দেখছে। আশাও কম না। আশা কালো কালারের টপসের সাথে ব্রেড কালারের প্লাজো এবং ওড়না পরেছে। 2 ভাই বোনকেই সবাই দেখছে। আরাফের নজর পড়ে সিঁড়ির উপর। সিঁড়ি দিয়ে যেন একটা ছোট্ট পরী নেমে আসছে। মারিহাকে দেখে ওই চাঁদও মনে হয় লজ্জা পাচ্ছে। মারিহা মেরুন কালারের একটা গ্রাউন্ড পরেছে, ঠোঁটে হালকা মিষ্টি কালারের লিপস্টিক, চোখে ঘাট করে কাজল দিয়েছে। ড্রেসের কালারের সাথে ম্যাচিং জুয়েলারি। মারিহা, আজ তো আমি তোকে দেখে 420 ভোল্টেজের কারেন্ট খেলাম। সত্যি তোকে খুবই সুন্দর লাগছে। তোর সাথে একটা ছবি তুলতে দিবি প্লিজ? পাম্মারা বন্ধ হলে কেক কাটবো, চল। আরাফ সেই জায়গায় হাঁ করে দাঁড়িয়ে আছে। ভাইয়া, তোর কি হলো? ভাইয়া। হ্যাঁ হ্যাঁ চল। মারিহা কেক কাটলো। সবাই হাততালি দেওয়া শুরু করলো। মারিহার আব্বু আম্মু কেক খাইয়ে দিল। হঠাৎ কেউ কলিং বেল বাজালো। কে বাবা তুমি? আমি মারিহার বন্ধু। ভিতরে এসো বাবা।
আরাফের তো ছেলেটিকে দেখে মাথার রক্ত চড়ে গেল। ছেলেটি হলো তামিম। মারিহার বন্ধুরা তামিমকে দেখতে পেরে রেগে যায় প্রচুর। শুভ জন্মদিন মারিহা, আই এম সরি। আমি এত কিছু করার পরও তুমি আমার বিন্দুমাত্র ক্ষতি চাওনি। আমি তো ভেবেছিলাম আমি যা করেছি তার জন্য আমাকে জেলে যেতে হবে, কিন্তু তুমি আমার কিছুই করলে না, বরং সুযোগ দিলে ভুল সংশোধন নেওয়ার জন্য। পারো তো আমাকে মাফ করো। আমি তোমাদের সবার থেকে মাপ চাইছি, পারলে মাফ করো। বেরিয়ে যায় এখান থেকে। আর একবার নজরে পড়লে মেরেই ফেলবো তোকে। ইহার আজ জন্মদিন, খবর পেয়েছিলাম, তাই সাথে করে ছোট একটা উপহার এনেছি। এখন আমি আসি। খাবার না খেয়ে তো কোথাও যেতেও দিব না। আপনি এসব কি বলছেন? মাথা ঠিক আছে? ভুল তো প্রত্যেক মানুষই করে থাকে, আমাদের তো উচিত অন্তত একটা সুযোগ দেয়া। তামিমকে এনেছে আমার জন্য, তা তো দেখতে হবে। ওয়াও, চকলেট বক্স! আমি তো সবচেয়ে বেশি পছন্দ করি চকলেট। আপনাকে অনেক ধন্যবাদ এই উপহারটা দেওয়ার জন্য। তুমি যে আমায় মাফ করছো এটাই আমার কাছে অনেক। আমার জরুরি একটা কাজ আছে, তাই জলদি যেতে হবে। বাই। বাই। তুই ওই শয়তানকে মাফ করলি কেন? ওই শয়তান কোনোদিনও ঠিক হবে না। আমি শুধু এতটুকুই বলবো, আপনার কাজটা করা ঠিক হয়নি। মারিহা এই বিষয় নিয়ে কথা না বাড়িয়ে 5 দিন পর কলেজে যে অনুষ্ঠান হবে সেই আলোচনায় বসে গেল। কি ঠিক করলি? অনুষ্ঠানে কে কি করবি? অনুষ্ঠানে আমি আর নীলা ঠিক করেছি শাড়ি পরবো, নীল আর আকাশ পাঞ্জাবি। তোকেও কিন্তু শাড়ি পরতে হবে। ওকে। নীলা তো নাচ করবে। কি? তোকে পুরো পাকাটা পেতনির মতো লাগবে। এই, আমাকে নিয়ে আজে বাজে কথা বললে স্যারের কাছে নালিশ করব। আমি ওই ধলা ইন্দুরকে একটুও ভয় পাই না। হয়েছে, এখন চুপ কর। চুপ করবো কেন? দেখছিস না তোর ভাই আমাকে দেখলে ধর ধর করে কাঁপছে। মুখে লাগাম দে। ওই ধলা ইন্দুরের থেকে কোনো অংশ আমি কম না। কোনো মেয়ে ওই ধলা ইন্দুরকে পছন্দ করে না। আরে ওই ধলা ইন্দুরের সমান বয়স হলে আমার এখন 3-4টা বাচ্চা থাকতো। উচ্চতা তো আমার সমানই হবে। আপনার উচ্চতা কত ম্যাডাম? অনেক বেশি, 5 ফুট 3 ইঞ্চি। কণ্ঠটা তো চেনা চেনা লাগছে। মারিহা পিছনে ফিরতেই দেখে আরাফ দাঁড়িয়ে আছে। মারিহা ঢোক গিলল। স্যার, আপনি কখন এলেন? আমি তো ভয় পেয়ে গেলাম আপনাকে দেখে। আমার সমান বয়স হলে আপনার 2-3টা বাচ্চা হয়ে যেত। আর কি যেন বলছিলেন? আমি আপনার সমানই। আমি 6 ফুট 3 ইঞ্চি, ধরতে গেলে আপনার সমানই। শুধু আমার মুখ পর্যন্ত দেখতে গেলে আপনাকে কষ্ট করে উপরে দেখতে হয়। আশা, আমি গাড়ি থেকে বসছি, তুমি জলদি আই। আরাফ রেগে বেরিয়ে গেল। আমাকে কেউ বললি না কেন স্যার আসছে? তোকে কতবার থামতে বললাম? ভাইয়া রেগে গেছে, আমি এখন চলি। সবাই বিদায় নিয়ে বেরিয়ে গেল। রাত 11টা। কে কে গিফট করলো দেখতে হবে তো। নীলা একটা হাতের ঘড়ি গিফট করেছে, নীলা একটা সুন্দর টেবিল ল্যাম্প। আরে এটা তো ওই বডি স্প্রেটা যেটা আমি বেশি টাকা না থাকার কারণে কিনতে পারিনি, কিন্তু পরের দিন গিয়ে ওইটা আর পাইনি। এটা গিফট করেছে আশা। আমি সবাইকে গিয়ে অনেক অনেক ধন্যবাদ দেব। হঠাৎ মারিহার নজর পড়ে একটা লাল রঙের বক্সের উপর, যাতে লেখা আরাফ চৌধুরী। স্যার আবার কি গিফট করলেন? ওয়াও, এখানে একটা নীল রঙের সিল্কের শাড়ি আছে। শাড়িটা সত্যি খুব সুন্দর। এটা আমি আলমারিতে রেখে দেব। আরাফের বাসায়। ওই মেয়ের এত বড় সাহস, বলে কি না আমাকে কোনো মেয়ে পছন্দ করে না। মিস মারিয়া, আমি আপনাকে ছাড়বো না। 5 দিন পর পুরো কলেজ খুব সুন্দর করে সাজানো হয়েছে। আশা এবং নীলা শাড়ি এবং নীল ও আকাশ পাঞ্জাবি পরেছে। কিরে, মারিয়া এখন আসছে না কেন? শরীর খারাপ করলো নাকি? ওই তো মারিহাকে দেখা যাচ্ছে। মারিয়া সাদা রঙের একটা শাড়ি পরেছে। শাড়ির পাটটা গোল্ডেন কালারের। গোল্ডেন কালারের ঝুমকো পরেছে। চোখে ঘাট করে কাজল, ঠোঁটে হালকা লাল রঙের লিপস্টিক। চুলগুলো কোমর পর্যন্ত ছেড়ে রেখেছে। এই পরেটা কে রে? কত ঢং! সত্যি আজ তোকে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ। আরাফের 2 চোখ খুঁজে যাচ্ছে মারিহাকে। আরাফের নজর পড়ে গেটের কাছে দাঁড়িয়ে থাকা মারিহার উপর। আরাফ মুগ্ধ নয়নে মারিহাকে দেখছে।
আরাফও কোনো অংশে কম না। আরাফ পরেছে সাদা কালারের শার্টের সাথে কালো কালারের প্যান্ট, শার্টের উপর কালো কালারের ব্লেজার, চুলগুলো স্পাইক করেছে। আরাফ নিজের কাজে মনোযোগ দিল, কারণ প্রধান শিক্ষক সব কাজের দায়িত্ব দিয়েছে আরাফের কাঁধে। কিছুক্ষণ পর তামিম কলেজে প্রবেশ করলো। কেমন আছো মারিহা? ভালো, আপনি কেমন আছেন? অনেক ভালো। তোমাকে আজ অসাধারণ লাগছে। আজকে আমি অনেক খুশি, তাই মনে হয় এমন লাগছে। আমিও আজকে অনেক খুশি। তামিম একটা রহস্যঘেরা হাসি দিয়ে চলে গেল। 4:30 অনুষ্ঠান শুরু হয়। একে একে সবাই নৃত্য, আবৃত্তি, নাটক পরিবেশন করছে। এখন নীলা পারফরমেন্স করছে, এরপর মারিহা। হঠাৎ আশা আরাফের কাছে গিয়ে কান্না শুরু করে দিল। কি হয়েছে আশা? ভাইয়া, মারিহা। কি হয়েছে বল। স্যার আসলে? কি হয়েছে বলবে তো? স্যার, আমরা মারিয়াকে কোথাও খুঁজে পাচ্ছি না। হোয়াই আর ইউ টকিং লাইক রাবিশ? স্যার, আমরা সবাই মিলে খুঁজেছি কিন্তু পাইনি। একটা মানুষ কিভাবে উদ্যত হয়ে যেতে পারে নাকি? মারিহা তো নীলার পারফরমেন্সের আগে আমার সাথেই ছিল, কিন্তু হঠাৎ যখন পেছনের সিটের মারিহাকে ডাক দেওয়ার জন্য তাকাই, তখন দেখি মারিহা নিজের সিটে নাই। মনে পড়েছে, কি? আমি যখন পারফরমেন্স করতে যাব তখন মারিয়াকে তামিম নামের একটা ছেলের সাথে কথা বলতে দেখেছিলাম। তামিমের হাতে জুস জাতীয় কিছু ছিল, ওই বোতলটা মারিয়ার দিকে এগিয়ে দিয়েছিল। তারপর আমার পারফরমেন্সের সময় হয়ে যায়, আমি মঞ্চে চলে যাই। তারপর আর কিছু খেয়াল করে উঠতে পারিনি। ও মাই গড! তামিম মারিহার কোনো ক্ষতি করে ফেলেনি তো? আমি আন্টিকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে নেই মারিহা বাড়ি গেছে কিনা। হ্যালো আন্টি, মারিহা বাসায় গেছে? কই না তো, আমার মেয়ের কি কিছু হয়েছে? মারিহা ঠিক আছে তো? তোমাদের না একসাথে আসার কথা? ওই তো মারিহা। মারিহা, কোথায় গেছিলি? হাত মুখ ধুতে গেছিলি? আমাদের জানিয়ে যাবি না? আন্টি, মারিহা হাত মুখ ধুতে গেছিল। আমি তো ভয় পেয়ে গেছিলাম মারিহা কখন বাসায় আসবে। চিন্তা করবেন না আন্টি, আমরা ওকে বাসায় দিয়ে আসবো। খোদা হাফেজ আন্টি। খোদা হাফেজ। ভাইয়া, তোমার কথা মতো আন্টির সাথে তো নাটক করে নিলাম, এখন কি করব? আমাদের সবাইকে আলাদা আলাদা জায়গায় খুঁজতে হবে। তাহলে আমরা বেরিয়ে পড়ছি স্যার। 1 ঘন্টা পর আমরা এখানেই মিলিত হব। এসবই তামিম হারামজাদার কাজ। এখন এক একটা মিনিট আমাদের কাছে অনেক মূল্যবান, তাই জলদি চলো। আরাফ শহরের পার্কগুলি দেখছে, নীল আর আশা ছোট ছোট গলিতে দেখছে, আকাশ আর নীলা শহরের মেন রাস্তাগুলি দেখছে। আরাফের 2 চোখ পাগলের মতো খুঁজে যাচ্ছে মারিহাকে। মারিহার ধীরে ধীরে জ্ঞান ফিরছে। আমি এত ঝাপসা দেখছি কেন? এই জায়গা তো পরিচিত লাগছে। আমার হাত পা বাঁধা কেন? মারিহা আগের ঘটনা মনে করার চেষ্টা করছে। তখনই কারোর পায়ের জুতোর শব্দ পেল। আবছা আবছা আলোয় বুঝে উঠতে পারছে না কে রুমে এসেছে। চেহারায় স্পষ্ট হওয়ার সাথে সাথেই মারিহা তামিমকে দেখতে পায়। আপনি? আমাকে দেখে খুশি হওনি বুঝি জান? আপনি এসব কি বলছেন? কালকে তো আপনি মারিহা, তোমাকে এই সাজে দেখার পর আমার মাথা কাজ করছিল না, তাই আমি তোমার সাথে এসব করে ফেলেছি। আমি সত্যি তোমার সম্মান নষ্ট করতে চাইনি, আমাকে প্লিজ মাফ করে দাও। এখন যেভাবে নাটক করলাম তখনও এইভাবেই নাটক করেছিলাম। আপনার মাথা ঠিক আছে তো? মাথা তো তখনই নষ্ট হয়ে গেছিল যখন ওই আরাফ কুত্তার বাচ্চা আমাকে সবার সামনে তোমার জন্য আমাকে চড় মেরেছিল। তাহলে আমার সাথে নাটক করলেন কেন? তুমি অনেক বোকা জান। ওই দিন নাটক না করলে তো তুমি আমার দেওয়া জুসটা খেতে না। ওই জুসেই তো আমি ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। শয়তান, আমি তোকে ছাড়বো না। তুমি আমায় কিচ্ছু করতে পারবে না জান। এখন পুরো কলেজ খালি, তোমার বন্ধুরা আর ওই কুত্তার বাচ্চা তোমায় খুঁজতে গেছে। এই রুমটা লক করে গিয়েছিলাম, যার কারণে ওরা গুরুত্ব দেয়নি। চিনতে পারছো এই রুমটা? এটা তো কলেজের পেছনে থাকে, স্টোর রুম। একদম ঠিক বলেছ।
আমি এত জায়গা থাকতে এই কলেজেই তোমাকে রেখেছি কেন বলো তো? আমি কিভাবে জানবো? তোমার জন্য এই কলেজে আমার সম্মান নষ্ট হয়েছে, তাই আমি এখানেই তোমার সম্মান ধুলোয় মিশিয়ে দেব। 1 ঘন্টা হতে 15 মিনিট বাকি। হঠাৎ নীল আরাফকে ফোন দেয়। স্যার এখনো কোনো খোঁজ পাইনি, কিন্তু আমার একটা কথা মনে পড়েছে। আমার মনে হলো এটা আপনাকে জানানো দরকার। কি কথা? স্যার কলেজের সব রুমে চেক করেছিলাম, কিন্তু কলেজের পিছনের স্টোর রুমটা দেখিনি। সব জায়গায় তো প্রায় দেখা শেষ হয়ে গেল। আকাশ তামিম যে যে জায়গায় আড্ডা দেয় সেখানে গেছিল, ওকে পাইনি। ওর কিছু বন্ধু নাকি বলেছিল যাকে দুনিয়ায় খুঁজে মরছি, সে তো আমার বাড়ির পাশেই। আকাশ আড়াল থেকে সব শুনে এসেছে। আচ্ছা, ওই স্টোর রুমের কি মারি? যাক বাবা, স্যার তো ফোন রেখে দিল। একবার আমার হাত পাটা খুলে দে, আমি তোর এমন অবস্থা করব জীবনেও বলবি না। তাই বুঝি জান, দাঁড়াও খুলে দিচ্ছি, কিন্তু তার আগে তো তোমাকে ইঞ্জেকশনটা দিয়ে দিতে হবে। কিসের ইনজেকশন এটা? তামিম মারিহাকে ইঞ্জেকশনটা পুশ করে দেয়, মারিহার কথায় পাত্তা না দিয়ে। তোমার কি ব্যথা লাগছে জান? চিন্তা করো না, ইঞ্জেকশন পুশ করার পর একটু ব্যথা লাগেই, তারপর ধীরে ধীরে শরীর একদম কাজ করা বন্ধ করে দেয়। একবার আমার হাতটা খুল, এরপর দেখবি তোর কি অবস্থা করি। তাই বুঝি জান, আমি তো ভয় পেয়ে গেলাম। হাত পা খুলে দিচ্ছি, এরপর দেখবো তুমি কি করতে পারো। তামিম মারিহার হাত পা খুলে দিল, সাথে সাথেই মারিহা উঠে দাঁড়ালো আর তামিমের গালে ঠাস করে একটা চড় মারলো। তোমার হাতগুলি খুবই নরম। আমার মাথা ভার লাগছে কেন? আমি দাঁড়িয়ে থাকা শক্তিও হারিয়ে ফেলেছি। ওষুধ নিজের কাজ শুরু করে দিয়েছে। তামিম মারিহার আঁচল ধরে টান মারে। মারিহা আটকানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। মারিহার দুটো হাত যেন অবশ হয়ে এসেছে। তামিম এক টানে ওর শাড়ি খুলে ফ্লোরে ফেলে দিল। মারিহা টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়। আমি চাইলেই তোমাকে ঘুম পাড়িয়ে দিতে পারতাম, কিন্তু আমি চাই তুমি নিজের সর্বনাশ নিজে দেখো। আহারে, কতটা অসহায় তুমি। আমার তো কান্না পাচ্ছে। কেউ বাঁচাও। এখানে তোমায় কেউ বাঁচাতে আসবে না জান। তামিম শয়তানি হাসি দিয়ে নিজের শার্টটা খুলে ফ্লোরে ফেলে দিল। তামিম এক পা করে মারিহার দিকে এগোতে লাগলো। মারিহা কান্না করে যাচ্ছে। তামিম কারো পায়ের আওয়াজ শুনে থেমে গেল। মুহূর্তের মধ্যেই কেউ দরজাটা ভেঙে ফেলে। তামিম একটা লাঠি নিয়ে এগিয়ে যেতেই দেখে আরাফ দাঁড়িয়ে আছে। আরাফের 2 চোখ লাল হয়ে আছে। আরাফের নজর করে ফ্লোরে পড়ে থাকা মারিহার উপর। কুত্তার বাচ্চা, আমি তোকে ছাড়বো না। আগে নিজেকে তো বাঁচাও। তুই নিজের মৃত্যুকে দাওয়াত দিয়েছিস। তোকে তো মেরে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিব, তারপর শুরু করব নাটক। স্যার, আপনি এমনটা কি করে করতে পারলেন? নেশা করে শেষ পর্যন্ত ছাত্রীর সাথে ছি ছি। আর মারিহাকে ভয় দেখিয়ে বলেছেন মারিহা যেন সব কিছুর জন্য আমাকে দায়ী করে। অসহায় মারিহা। তুই আর নাটক করার জন্য বাঁচবেই না। আর মেয়েরা দুর্বল না, এই মেয়ের হলো মায়ের জাতি। এই মেয়ে জাতি যদি সাহসী না হতো তাহলে আজ তুই আমি পৃথিবীর আলো দেখতে পারতাম না। এই মেয়ে জাতির উপরে কুনজর দিয়েছিস তুই, তোর চোখ আমি তুলে নিব। তামিম আর আরাফ মারামারি লেগে গেল। তামিম কি আর এমন সোটাম দেহি আরাফের সাথে পারবে? আরাফ একধারে তামিমকে ঘুষি লাথি মারতে থাকে। তামিমের সারা দেহ থেকে রক্ত ঝরছে। আরাফ তবুও থামেনি। পিটানোর চোটে তামিমের হাতের লাঠিটা আগেই পড়ে গেছিল। আরাফ লাঠিটা দিয়ে তামিমকে আঘাত করতে থাকে। তামিম ফ্লোরে ধপস করে পড়ে যায়। আরাফ ওর হাতের উপর পা দিয়ে বল প্রয়োগ করতে থাকে। আহ 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 উহ। নীল, আকাশ, নীলা, আশা আরাফের জন্য কলেজের বাইরে দাঁড়িয়েছিল। কলেজের ভিতরে চিৎকারের আওয়াজ শুনে স্টোর রুমের দিকে দৌড়ে আসে। রুমে ঢুকে সবাই যেন আকাশ থেকে পড়ল। স্যার থামুন, তামিম তো মারা যাবে, পরে আপনাকে জেল খাটতে হবে। আরাফ তামিমকে মেরেই যাচ্ছে।
আকাশ, নীল আরাফকে শক্ত করে ধরে, তবুও আরাফ থামছে না। হাত দিয়ে না মারতে পেরে পা দিয়ে লাথি মারছে। ওকে, এখন হাসপাতালে ভর্তি করতে হবে। একে আমি মেরেই ফেলবো, এরপর এর লাশটা নিয়ে যাব। স্যার ওকে মেরে পুরো রক্তাক্ত করে ফেলেছেন। বেঁচে গেলেও মনে হয় কুমায় চলে যাবে। এখন একটু মারিহার দিকটা ভাবুন। নীলের কথায় আরাফের হুঁশ ফিরে। আরাফ মারিহার শাড়িটা তুলে মারিহার শরীরে শাড়িটা ভালো করে পেঁচিয়ে দেয়। মারিহা, স্যার, আপনি যদি না আসতেন তাহলে ওই আমাকে আমার সর্বনাশ করে ফেলতো। আরাফের মারিহার এই অবস্থা দেখে আরও রাগ উঠে যায়। আরাফ আবার লাঠিটা নিয়ে তামিমের দিকে আগাতে থাকে। এমন সময় অ্যাম্বুলেন্স এসে পড়ে। তামিমকে নীল হসপিটালে নিয়ে যায়। আকাশ, তুমি নীলা আর আশাকে একটু বাড়ি পৌঁছে দিয়েছো, আমি মারিয়াকে বাসায় দিয়ে আসছি। আরাফ মারিহাকে কোলে তুলে নেয়। তারপর মারিহাকে সিটে বসাতে গেলে খেয়াল করে মারিহা ঘুমিয়ে গেছে। হয়তো এসব ওষুধের কারণে শরীর ক্লান্ত হয়ে গেছে। আরাফ মারিহার সিট বেল্টটা বেঁধে দিয়ে নিজের সিটে বসে মারিহার মাথাটা নিজের কাঁধে রেখে ড্রাইভ শুরু করে। কিছুক্ষণের মধ্যে মারিহার বাড়িতে পৌঁছে যায়। মালিহা বেগম কলিং বেল দেওয়ার আওয়াজ শুনে দরজা খুলে দেখে আরাফ মারিহাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। কি হয়েছে আমার মেয়ের? বলেই জোরে জোরে কান্না শুরু করে। মালিহা বেগমের কান্না করার আওয়াজ শুনে মাশরাফ খান বেরিয়ে আসেন। মারিহা, আমার মা, চোখ খোলো। মারিহার রুমটা আমাকে একটু চিনিয়ে দিন, আমি ওকে শুয়ে দিয়ে সবটা বলছি। আরাফ তাদের সবটা খুলে বলে। ওই হারামজাদাকে আমি জেলের ভাত খাওয়ামু। সকালবেলা মাথা এত ভারী ভারী লাগছে, আমি কোথায়? তুই বাসায় মা? আম্মু, রুমের বাইরে এত শব্দ কিসের? মালিহা বেগম কিছু না বলে মারিহাকে ধরে কাঁদতে থাকেন। কাঁদছো কেন আম্মু? আমার তো কিছু হয়নি। মালিহা বেগম বলতে থাকেন, তোর যদি কিছু হয়ে যেত, আরাফ বাবা ঠিক সময়ে না পৌঁছালে তো আজ ওই হারামজাদাটা তোর জীবনটা নষ্ট করে দিত। নীল ফোন করে জানালো একটুর জন্য নাকি প্রাণে বেঁচে গেছে। ভালোভাবে চিকিৎসা করলে নাকি 1 বছর লাগবে সুস্থ হতে। হারামজাদাটা মরলো না কেন? কারো মৃত্যু কামনা করতে নেই আম্মু। তুই এখনো ওর ভালো চাইছিস? আমি কারো মৃত্যুর জন্য দায়ী থাকতে চাই না আম্মু। এখন বলো তো, বাইরে এত আওয়াজ কিসের? কিছু আত্মীয় আসছে। হঠাৎ আত্মীয়? আমাদের ভুল বুঝিস না মা, তোর বাবা তোকে ওই অবস্থায় দেখার পর আর কোনো রিস্ক নিতে চাইনি। আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু বোঝাতে পারিনি। তোর বাবা এতটাই ভয় পেয়ে গেছে যে তোর বিয়ে ঠিক করে ফেলেছেন। আজকে গায়ে হলুদ, জলদি শাড়িটা পরে নিচে চলে আয়। কি আবল তাবল বলছো? আমার তো 17 বছর বয়স, এখনো তো 18 হয়নি। তোকে এসব নিয়ে চিন্তা করতে হবে না, আমি নকল বার্থ সার্টিফিকেট বানিয়ে এনেছি। প্লিজ বাবা, আমার একটা কথা বোঝার চেষ্টা করো। আমি যাকে বিয়ে করব তাকে আমি চিনি না, জানি না, তার সাথে আমি কিভাবে সুখে থাকতে পারি? আমার ছেলে পছন্দ হয়েছে, তোমারও হবে। আমি কি নিজের মেয়ের খারাপ চাইবো? বাবা, আমি তো সেই কথা বলছি না। বিয়েটা কয়েক মাস পরে করালে ভালো হতো না? আমার একটা মাত্র মেয়ে, আমার মেয়ের চুল পরিমাণ কেউ ক্ষতি করুক, যাকে মারিহার জন্য বেছে নিয়েছি সে কখনো আমার মেয়েকে কষ্ট দিবে না। আমার মেয়েকে সবসময় আগলে রাখবে। তাড়াতাড়ি মারিয়াকে রেডি করিয়ে নিচে নিয়ে আসো। মালিহা বেগম মারিহাকে রেডি করিয়ে নিচে নিয়ে যায়। মারিহা কান্নাই করে যাচ্ছে। গায়ের হলুদের অনুষ্ঠান শেষ হলো। মারিহা নিজের রুমে দরজা আটকিয়ে কাঁদতে লাগলো। আশাকে একটাবার ফোন দিয়ে দেখি বিয়ে ভাঙার কোনো উপায় পাই কিনা। হ্যালো আশা। মারিহা, এখন কেমন আছিস? তোর গলাটা এমন লাগছে কেন? বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে রে। এসব তুই কি বলছিস? সবটাই সত্যি। তুই আমাকে বল কিভাবে বিয়েটা ভেঙে ফেলা যায়। তোর তো 18 বছর হয়নি, বিয়ে হবে কিভাবে? বাবা নকল বার্থ সার্টিফিকেট বানিয়ে এনেছে। তাহলে তুই পালিয়ে আমাদের বাসায় চলে আয়। আমি পারবো না নিজের বাবা মাকে কষ্ট দিতে। প্লিজ তুই। ফোনটা তো মারিহা কেটে দিল। আমি কিভাবে পারবো বাবাকে কষ্ট দিতে? বাবা যাকে ঠিক করেছেন
আমি তাকেই বিয়ে করব। রাত 10টা। তুই বিয়েটা না করতে চাইলে বল আমাকে। আমি রাজি আম্মু। আমি জানি তুই মন থেকে রাজি হসনি। আমি তোর বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমার একটা কথাও শুনিনি। এখন হ্যাঁ কর, সকাল থেকে তো কিছুই মুখে তুলিসনি। খেতে ভালো লাগছে না। ভালো লাগছে না বললেই হলো? পুরো খাবারটা তোকে শেষ করতেই হবে। মারিহার লক্ষ্মী মেয়ের মতো খেয়ে ঘুমিয়ে গেল। মালিহা বেগম নিজেদের মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তোর স্বামী তোকে অনেক ভালোবাসবে, দেখে নিস। তোকে সব বিপদ থেকে রক্ষা করবে। সকালবেলা থেকেই মারিহাদের বাড়িতে হইচই শুরু হয়ে যায়। সবাই খুব খুশি, একমাত্র মারিহা ছাড়া। মাশরাফ খান বিউটি পার্লারের লোক বাসায় নিয়ে আসে। মারিহাকে রাজকন্যার মতো সাজানো হয়েছে। মারিহা লাল রঙের লেহেঙ্গা পরেছে, 2 হাতে 2টা বালা, হাত ভর্তি লাল রঙের চুড়ি, গলায় স্বর্ণের সীতা হার পরেছে, কানে স্বর্ণের বড় বড় ঝুমকো, চুলগুলো এক সাইডে খোপা করে তাতে গোলাপ ফুল গেঁথে দিয়েছে, চোখে ঘাট করে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক। আজ মারিহাকে পুরো হুরপরির মতো লাগছে। আমার মেয়েটাকে তো অনেক ভারী মিষ্টি লাগছে। তোমার বন্ধুরা এসেছে। জামাই এসেছে, জামাই এসেছে বলে সবাই চিৎকার করে ওঠে। এটা শুনে মারিহার ভিতরটা মোচড় দিয়ে ওঠে। জামাই এসে পড়েছে, আমি আসি, তোমরা কথা বলো। মাশরাফ খান রুম থেকে বেরিয়ে নিচে চলে গেলেন। আঙ্কেল, আমাদের বাসায় কালকে সন্ধ্যায় দাওয়াত দিয়ে আসেন। আমি তো প্রথম বিশ্বাসই করতে পারছিলাম না। তোর বিয়ে যে এইভাবে হবে তা কখনো ভাবতেই পারিনি। সবাই কপাল রে। আশা কি তোদের সাথে আসে নাই? অনেকবার বলেছে কিন্তু কিছুতেই আসেনি। তোর হাজবেন্ডের নাম কি রে? জানি না রে, আব্বু হঠাৎ বিয়েটা ঠিক করে ফেলেন। কালকে ঘর ভর্তি লোক দেখে আম্মুকে জিজ্ঞেস করলে আম্মু বলে আজ তোর গায়ে হলুদ। আমার জীবনটা এক রাতেই পাল্টে গেল রে। আঙ্কেল যা করেছেন হয়তো তা ভালোর জন্যই করেছেন। তাদের কথার মাঝেই মাশরাফ খান একজন ভদ্রলোক আরেকজন ভদ্র মহিলাকে নিয়ে রুমে প্রবেশ করলেন। তোমরা এখানে বসে আছো কেন? জামাইকে দেখে আসো। আচ্ছা আঙ্কেল। মারিহার বন্ধুরা বরকে দেখার উদ্দেশ্যে নিচে চলে যায়। মারিহা মা, উনি হলেন তোমার শাশুড়ি, উনি হলেন তোমার শ্বশুর। আমার ছেলের পছন্দ আছে বলতে হবে তো। চাঁদের টুকরার মতো বউ পছন্দ করেছে। আমার বউ তো ভারী মিষ্টি। আমার অনেক দিনের শখ ছিল তোমার মতো পিচ্ছি আর মিষ্টি মেয়েকে ঘরের বউ করে নিয়ে যাব। আমি তোমার বাবার ছোটবেলার বন্ধু, আমরা একসাথে সিলেটে চাকরি করতাম। তোমার বাবা এখানে চলে আসলো বদলি হয়ে। আমার মোবাইলটাও কয়েকদিন পর চুরি হয়ে যায়, যার কারণে যোগাযোগ একদমই বন্ধ হয়ে যায়। কিন্তু এখন তো যতদিন বেঁচে থাকবো ততদিনই যোগাযোগ থাকবে। শ্বশুর বাড়ি গিয়ে কিন্তু আমাকে শ্বশুর ডাকা যাবে না, বাবা ডাকতে হবে। ঠিক আছে বাবা। তোমার দেবরকে সাথে করে নিয়ে এসেছি। আশফি, এইদিকে এসে ভাবিকে দেখে যা। আমার ভাবি তো খুব সুন্দর, ভাইয়া না বিয়ে করলে আমিই করে নিতাম। পাকা ছেলে রে, ষষ্ঠ শ্রেণীতে পড়িস শুধু। এখনই এত পাকা হলে বাকি জীবন চলবে কিভাবে? ভাইয়া সত্যি খুব লাকি। তাই নাকি? তুমি বড় হলে তোমাকেও সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে দেব। তোমার মতো সুন্দর হওয়া লাগবে কিন্তু। একদম বাপের উপরে গেছে। আমার ছেলে আমার মতো হবে না তো কার মতো হবে? আমি যদি বউ পাগল না হতাম তাহলে কি এখন আমার একটা হাড্ডিও না ভেঙে থাকতো? বৌমার সামনে এসব কি শুরু করলা? বৌমা কিছু মনে করো না, তোমার শ্বশুর একটু মজা করে বেশি। বললাম তো আমাকে শ্বশুর বলবা না। মানে তোমার বাবা অনেক মজার মানুষ, অনেক সময় অনেক মজা করে ফেলে, কিছু মনে করো না। না না, আমি কিছু মনে করিনি। আমাকে কিন্তু মা বলে ডাকতে হবে। ঠিক আছে মা। আমার ছেলের নামই তো বলা হলো না। আমার ছেলের নাম আরিয়ান। আমি আশরাফ চৌধুরী, আর তোমার মায়ের নাম আয়েশা চৌধুরী। তোমার পিচ্চি দেবর আশফি চৌধুরী। কাজী সাহেব এসে গেছেন, মারিহাকে নিচে নিয়ে যেতে হবে। আমি ভাবিকে নিচে নিয়ে যাব। আচ্ছা বাবা, তুমি নিয়ে আসো তোমার ভাবিকে। আশরাফ, তোমরাও আসো। আশফি মারিহার হাত ধরে নিচে নিয়ে আসছে। মারিহার বন্ধুরা মারিহার দিকে এগিয়ে আসলো। তোর বর তো হেব্বি দেখতে। তোর কপাল সত্যিই খুব ভালো, বলতেই হবে। অল দ্য বেস্ট। সবগুলো এমন ভাবে বলতেছে যেন মনে হয়
আমি পরীক্ষায় গোল্ডেন পাইছি। পুরো ঘর লাল গোলাপ দিয়ে সাজানো, উপরে বড় একটা ঝাড়বাতি লাগানো। মারিহাকে জামাইয়ের পাশে বসানো হয়। মারিহা মাথা নিচু করে বসে আছে। সবাই কত খুশি, কিন্তু মারিহার ভিতরটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। এভাবে মাথা নিচু করে বসে আছো কেন? কণ্ঠস্বরটা চেনা চেনা মনে হচ্ছে। মারিহা পাত্রকে দেখে মনে হয় আকাশ থেকে পড়লো। আপনি আপনি এখানে কি করছেন? পাত্র কই? আমি যেহেতু পাত্রের জায়গায় বসে আছি, তাহলে তো আমিই পাত্র হব। তোমার মাথায় কি কমন সেন্স বলতে কিচ্ছু নেই? আপনার নাম তো আরাফ। বাসায় সবাই আমাকে আরিয়ান বলে ডাকে। আরিয়ান যদি আরাফ হয় তাহলে আরাফ হলো আরিয়ান। আরাফ যদি কলেজের প্রফেসর হয় তাহলে আরিয়ান আব্বুর বন্ধুর ছেলে। তাহলে আমি কে? আমি মনে হয় পাগল হয়ে যাব। কি হলো, চুপ করে আছো কেন? আমি কবুল বলে ফেলেছি, এবার তুমি কবুল কবুল বলো। কি যেন এতক্ষণ বলছিলেন? ও মনে পড়েছে, কবুল কবুল কবুল। আপনারা এখন থেকে স্বামী স্ত্রী। বিয়ে হলো কখন? এখনই তো বললে। হায় আল্লাহ, আমি এটা কি করে ফেললাম? কল্পনার জগতে এতটাই হারিয়ে গেছিলাম যে স্যারের ধমক শুনে কবুল বলে দিলাম। মারিয়া, এখন তোর কি হবে? এই ধলা ইন্দুর তো আমাকে মেরেই ফেলবে, চাকরানির মতো খাটাবে। এবার তুমি এই রাগী স্যারের রোমান্টিক অত্যাচার দেখবে। এবার মারিহার বিদায়ের পালা। আম্মু কোথায় আব্বু? সেই কখন থেকে কান্না করেই যাচ্ছে। মাকে একটু আসতে বলো বাবা, বিদায়ের সময় মায়ের মুখটা একবার দেখে যেতে চাই। মাশরাফ খান মালিহা বেগমকে নিয়ে এলেন। মারিহা মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। মাশরাফ খান নিজেকে আর আটকাতে পারেন না, মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। আশরাফ, আমার মেয়েটাকে দেখে রাখিস। মেয়ে খুবই ছোট, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। এসব কি বলছো? তোমার মেয়ে তো আমার মেয়ে, এখন থেকে মারিহা আমার মেয়ে। আরাফ বাবা, আমার মেয়েটাকে কখনো কষ্ট দিও না। ছোট থেকে খুব আদর যত্ন করে মানুষ করেছি। আপনি চিন্তা করবেন না, আমি নিজের রক্তের শেষ বিন্দু দিয়ে হলেও মারিয়াকে রক্ষা করব। আমি যাব না আব্বু। এমন করে না মা। এখন তো তুই নতুন বাবা মা পেয়েছিস, তারা তোকে খুব ভালোবাসে, তাদের মনে কোনো কষ্ট দিস না। মারিহাকে আরাফ গাড়িতে তুলতেই পারছে না। অনেক কষ্ট করে গাড়িতে ওঠানো হলো। মারিহা কান্না করতে করতে গাড়িতেই সেন্সলেস হয়ে যায়। আশরাফ চৌধুরী ড্রাইভারের পাশে বসে আছেন। আশফি মারিহাকে একটা ম্যাগাজিন দিয়ে বাতাস করছে। আরাফ মুখে পানি ছিটাচ্ছে। আরাফ বলছে, মারিহাকে তাড়াতাড়ি বাসায় নিয়ে যেতে হবে আব্বু। কিছুক্ষণের মধ্যে তারা বাড়িতে, অর্থাৎ মারিহার শ্বশুর বাড়িতে পৌঁছে যায়। বাড়িটা দোতলা, পুরো বাড়ি সাদা রং করা। বিল্ডিংয়ের কিছু কিছু জায়গায় গোলাপি রং দিয়ে ডিজাইন করা। দারোয়ান গেট খুলে দেয়। গেটের ভিতরে দুই পাশে নানা রঙের ফুলের গাছ লাগানো, মধ্যে দিয়ে পাকা রাস্তা করেছে। মারিহার জ্ঞান ফিরলেও শরীর প্রচুর দুর্বল, তাই আরাফ মারিহাকে কোলে তুলে নিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ায়। সব আত্মীয় তাদের ছবি তুলছে। মারিহার তো মন চাইছে মাটি খুঁড়ে ভিতরে চলে যেতে। ভাইয়া জাস্ট অসাধারণ লাগছে। আমি কি এভাবে দাঁড়িয়ে থাকবো নাকি ভিতরে ঢুকতে দিবে? ওদের ভেতরে যেতে দে, ক্লান্ত শরীরে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? আমি হেঁটে যেতে পারবো, কোলে নিতে হবে না। বেশি কথা বললে কোল থেকে ফেলে দিব। না না, ফেলবেন না। একদম চুপ করে থাকো। আরাফ মারিহাকে কোলে করে নিজের রুমে নিয়ে যায়। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি একটু বাইরে যাচ্ছি। মারিহা ফ্রেশ হয়ে এসে রুমটা ভালোভাবে দেখছে। বেশ পরিপাটি। দেয়ালে আরাফের অনেকগুলো ছবি লাগানো। বিছানার পিছনের দেওয়ালে ফুলবাগানের একটা বড় ছবি লাগানো। এই ছবিটি দেখলে মনে হয় রুমের ভিতরে সত্যি সত্যি ফুলবাগান বানিয়ে রেখেছে। মারিহা বিছানায় গিয়ে বসে। কিছুক্ষণ পর আশা রুমে ঢোকে। কেমন লাগছে ভাবি এখন? এই ধলা ইন্দুরের সাথে আমার বিয়ে হয়েছে ভাবলেই ভয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর ভাবি রাখা বন্ধ কর। তুই যতবার ভাবি রাখবি ততবার আমার মনে পড়ে যাবে আমার সাথে ওই ধলা ইন্দুরের বিয়ে হয়েছে। আসবি কোথায়? আজকে সারাদিন হইচই করেছে, তাই এখন ঘুমিয়ে গেছে। মা খাবারটা পাঠিয়েছে, জলদি খেয়ে নে। আম্মু কিন্তু পরে এসে আবার বকা দিবে।
মারিহা খাবারটা খেয়ে বিছানায় গা হেলিয়ে দেয়। ক্লান্তির কারণে সাথে সাথে চোখ লেগে যায়। মারিহার ঘুম ভাঙে রাত 10টায়। ঘুম থেকে উঠে এমন কিছু দেখবে মারিহা তা কল্পনাও করতে পারেনি। পুরো খাট গোলাপ আর রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো। ফ্লোরে গোলাপের পাপড়ি দিয়ে বড় একটা লাভ আঁকা হয়েছে। অনেকগুলি মোমবাতি লাভটাকে ঘিরে রেখেছে। পুরো রুমের দেওয়াল জুড়ে আরাফ আর মারিহার বিয়ের ছবি ফ্রেমে করে টাঙিয়ে রেখেছে। এই রুমটা যেন তাদের বিয়ের প্রতিটা মুহূর্ত আগলে রেখেছে। একটা ছবিতে আরাফ মারিহার দিকে তাকিয়ে আছে। আরেকটা ছবিতে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। এই ছবিগুলোর মধ্যে আরাফ মারিহাকে কোলে নিয়ে রেখেছে, এই ছবিটাও আছে। মারিহা যেন এক নাম না জানা জগতে পৌঁছে গেছে। মারিহার ঘোর কাটল দরজা খোলার আওয়াজে। মারিহা বিয়ের সময় আরাফের দিকে ভালো করে তাকায়ই নি, যার কারণে আরাফকে বরের সাজে রুমে ঢুকতে দেখে অবাক দৃষ্টিতে মারিহা আরাফের দিকে তাকিয়ে আছে। আরাফ নীল রঙের পাঞ্জাবি আর গোল্ডেন কালারের চুড়িদার পাজামা পরেছে। পাঞ্জাবির পকেটের জায়গায় বড় একটা বুজ লাগানো, হাতে একটা দামি ঘড়ি, চুলগুলি স্পাইক করা। রাজপুত্র বোধহয় আজ আরাফের কাছে হার মানবে। এভাবে কি দেখছো? কিছু না। এসব কি আপনি করেছেন? হ্যাঁ, কখন করলেন? যখন তুমি বেঘরে ঘুমাচ্ছিলে। আমার একটা প্রশ্ন ছিল। ওকে, বলো। আমার সাথে আপনার বিয়ে ঠিক হলো কিভাবে? আপনি বাবার বন্ধু ছেলে, বাবা বুঝতে পারলো কিভাবে? দাঁড়াও, বলছি। ফ্ল্যাশব্যাক। মিস মারিয়ার রুমটা আমাকে দেখিয়ে দিন। ওনাকে শুয়ে দিয়ে এসে সব খুলে বলছি আপনাদের। মিস মারিয়ার জন্মদিনে তামিম নামের যেই ছেলেটা এসেছিল, সে একদিন মারিয়ার সাথে অসভ্যতা করছিল, যার কারণে আমি ওকে চড় মারি। এসবের প্রতিশোধ নেওয়ার জন্যই মিস মারিয়াকে ঘুমের মেডিসিন দিয়ে ওকে কলেজের স্টোর রুমে নিয়ে মিস মারিয়াকে বন্দি করে ওনার সম্মান নষ্ট করার চেষ্টা করে। ওই হারামজাদাকে আমি ছাড়বো না। আমি ওকে ওর সাথে দিয়ে এসেছি, বাঁচবে কিনা সন্দেহ আছে। তোমার আব্বুর নাম কি বাবা? আশরাফ চৌধুরী। কোথায় থাকেন? সিলেটে। তোমার ডাক নাম কি আরিয়ান? আপনি কি করে জানলেন? আমি আর আশরাফ সিলেটে একসাথে 10 বছর কাজ করেছি। আমি এখানে আসার সময় তোমার বয়স ছিল মাত্র 5 বছর। আমি এখানে আসার পর তোমার বাবার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। আপনি তাহলে সেই মাশরাফ যার কথা আব্বু বলেন? আসলে আপনি এখানে আসার পর বাবার মোবাইলটা চুরি হয়ে যায়, যার কারণে আব্বু আপনার সাথে যোগাযোগ করতে পারেনি। আমি মারিয়াকে নিয়ে আর কোনো রিস্ক নিতে চাই না, তাই যত তাড়াতাড়ি সম্ভব ওর বিয়ে দিতে চাই। আমি আশরাফকে ভালো করে চিনি, ওর মতো মানুষ হয় না, তাই আমি তোমাকে আমার মেয়ের জীবন সাথী বানাতে চাই। আশা করি তুমি আপত্তি করবে না। কিন্তু বাবা, আমি ওর সাথে কথা বলে নিচ্ছি, আশরাফ কখনো আপত্তি করবে না। তাহলে আমিও রাজি আঙ্কেল। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব বাবা। ধন্যবাদ দেওয়ার কিছুই করিনি আমি আঙ্কেল। আমি আজকে আম্মু আব্বুকে ফোন দিয়ে বলে দিচ্ছি কালকে সকালে যেন আপনাদের বাসায় পৌঁছে যাই। ঠিক আছে বাবা, তাহলে কালকেই গায়ে হলুদের অনুষ্ঠান করে ফেলি। অবশ্যই আঙ্কেল। আব্বু কালকে সকাল 8টায় আপনাদের বাড়িতে পৌঁছে যাবেন। এবার বুঝলে কিভাবে কি হলো? সবই বুঝলাম, কিন্তু আকাশ, নীলা আমার সাথে নাটক করলো কেন? আমি গায়ের হলুদের দিনে ওদের বাসায় গিয়ে কার্ড দিয়ে আসি, আর কার্ড দেওয়ার সময় ওদের যেইভাবে নাটক করতে বলেছিলাম ওরা সেইভাবেই নাটক করে, কারণ আমি জানতাম পাত্রর নাম শুনলে তুমি সন্দেহ করতে। ওই পেতনি মুখপোড়া বানর লেজ কাটা শিয়ালগুলো এত নাটক করতে পারে, আমার তো জানাই ছিল না। ফ্রেশ হয়ে এই গোল কামিজটা পরে আসো। পারবো না। কি বললা? আর একবার বলো। এখনই পরে আসছি। কামিজটা নিয়ে মারিহা ওয়াশরুমে চলে গেল। ততক্ষণে আরাফ চেঞ্জ করে একটা শার্ট আর প্যান্ট পরে নিল। মারিহা ওই গোল কামিজটা পরে বের হলো। কামিজটা নীল রঙের। আরাফের সামনে যেন একটা নীল পরি দাঁড়িয়ে আছে। এখন থেকে লম্বা আর গোল কামিজ পরবা। কিন্তু আমি তো এসব পারি না। এখন থেকে পরবা। তুমি এখানে এসে বসো, আমি তোমাকে কোলে মাথা রাখবো আর তুমি আমার মাথায় বিলি কেটে দিবে। পারবো না। আমি যদি রেগে যাই এর ফল কিন্তু ভালো হবে না। মারিহা আর কথা না বাড়িয়ে খাটে গিয়ে বসে। আরাফ মারিহার কোলে মাথা রাখে। মারিহা বিলি কেটে দিচ্ছে।
আর আরাফের 14 গোষ্ঠী উদ্ধার করছে। একটু পরে আরাফ ঘুমের দেশে তলিয়ে যায়। ঘুমন্ত অবস্থায় পুরো বাচ্চাদের মতো লাগে স্যারকে। ফর্সা লম্বা, ঠোঁটগুলি হালকা গোলাপি, চোখগুলি ছোট ছোট, নাকটা চৌকা। ছোট চোখগুলিতে যখন চিকন কালো ফ্রেমের চশমা পরে তখন পুরো হিরোদের মতো লাগে। ঘুমন্ত অবস্থায় দেখলে কেউ বিশ্বাস করতে চাইবে না মানুষটা এতটা রাগী। সকালবেলা আরাফ ঘুম থেকে উঠে বড় একটা ধাক্কা খেলো। মারিহাকে নিজের বুকে মাথা রেখে ঘুমিয়ে থাকতে দেখে। আরাফ মারিহার কোলে ঘুমিয়ে থাকার কারণে বেচারি মারিহা আর নড়াচড়া করতে পারছিল না, যার কারণে আরাফের বুকে মাথা রেখেই ঘুমিয়ে যায়। মারিহা, মারিহা, এই মারিহা, তাড়াতাড়ি উঠো। কোন হারামজাদা রে আমার ভালো ঘুমটা নষ্ট করে দিল? কি, আমি হারামজাদা? সরি 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 সরি, কিন্তু আপনি আমার রুমে কি করছেন? আমাদের যে কাল বিয়ে হয়েছে সে কথা তোমার মনে আছে তো? মারিহা চারপাশে চোখ বুলিয়ে নিল। ও মনে পড়েছে। আরে ধলা ইন্দুর, তুই যে আমার জীবনটা নষ্ট করছস এই কথা আবার মনে থাকবে না কেমনে? হঠাৎ কেউ একজন দরজা ধাক্কাতে শুরু করে। তুমি গিয়ে ফ্রেশ হয়ে এসো, আমি দেখছি কে এসছে। ঠিক আছে। মারিহা ওয়াশরুমে চলে গেল। আরাফ বিছানা থেকে উঠে দরজা খুলল। আসফি, তুই এত সকালে? ভাবি কই? ফ্রেশ হতে গেছে। ভাবি আসার পর থেকে তো ভালো করে একটু কথা বলতে পারলাম না। ভিতরে আয়। ভাইয়া তোমার কপালটা অনেক ভালো, এত সুন্দর বউ পাইছো। আমার কপালে যে কি আছে। আরাফ আসফির কান ধরে কাছে আনে। এত অল্প বয়সে এত পাকামি কিসের? মারিহা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ভাবি কখন থেকে তোমাকে এক নজর দেখার জন্য বসে আছি। মারিহা খাটে বসে আফসিটাকে টান দিয়ে নিজের কোলে বসিয়ে গালে একটা কিস দেয়। আমাকে তো কিস দেওয়া তো দূরের কথা, এখনো পর্যন্ত একটু জড়িয়ে ধরলো না। পুরো গন্ধ আসছে মনে হয়। কই, আমি তো পাচ্ছি না। ভাইয়া আমাকে মনে হচ্ছে এখন কে ফেলবি। মারিহা ব্যাপারটা বুঝতে পেরে মুখ টিপে হাসতে শুরু করে দেয়, যা দেখে আরাফের রাগ আরও বেড়ে যায়। আরাফ কিছু না বলেই রুম থেকে বেরিয়ে যায়। খেপে গেছে মনে হয়, আম্মু বলছে তাড়াতাড়ি নাস্তা করতে যেতে। চলো। মারিহা গিয়ে দেখে আরাফ সবার আগেই খাবার টেবিলে বসে গেছে। মারিহার বসার জন্য আরাফ নিজের সাথের চেয়ারটা টেনে এগিয়ে দেয়, কিন্তু চেয়ারটাতে আসফি বসে যায়। ভাবি আমার সাথে চেয়ারটা খালি আছে, এখানে বসো। জো হুকুম মেরে আকা। মারিহা আর আসফি দুজনে একসাথে হাসতে শুরু করে দেয়, আর আরাফ রাগে পুরো টমেটো হয়ে গেছে। আশা কোথায়? আশাকে ডাক দিয়ে আসো আসফি। এই তো এসে গেছি। মা, আজকে কি রান্না করেছো? হালকা শীত পড়েছে, তাই কয়েক ধরনের পিঠা বানিয়ে ফেললাম। কথা কম করে বেশি করে খাওয়া শুরু করো। মা জাস্ট অস্থির হয়েছে, পায়ে বারবার কি লাগতেছে, দেখতে হবে তো। মারিহা টেবিলের নিচে তাকিয়ে দেখে আরাফ মারিহার পায়ে নিজের পা ঘষতেছে। এই ধলা ইন্দুরের জ্বালায় আমি কি শান্তিতে একটু খেতেও পারবো না? পাগুলো উপরে তুলে বসি। মারিহা পা দুইটা উপরে তুলে ফেলে, আর আসফি মারিহার জায়গায় নিজের পা দুলাচ্ছে আর খাচ্ছে। ভাই তুই আমার পায়ের মধ্যে নিজের পা ঘষিস কেন? তোর কি ঠান্ডা লাগছে? আরাফ সাথে সাথে টেবিলের নিচে তাকিয়ে দেখে মারিহা পা উপরে তুলে রেখেছে। আমার সাথে চালাকি, এর ফল ভালো হবে না। মারিহা, আমরা কিন্তু আজকে অনেক মজা করব। আজ আমাদের সব কাজিনরা আসবে। চলো ভাবি, আমরা এখন লুডো খেলি। না গো, আমি এখন একটু ঘুমাবো। এখন কেন? তোমার ভাই তো আমাকে সারা রাত একটু ঘুমোতে দেয়নি। মারিহার কথা শুনে আরাফের গলায় খাবার আটকে যায়। এই নে পানি, তাড়াতাড়ি খা। আজকে আমার বৌমাকে একটু ঘুমাতে দিস। নিজের ছেলের সাথে এসব নিয়েই তোমার মজা করতে হবে, তাই না? তুমি পারোও বটে। আরাফ কিছু না বলে টেবিল ছেড়ে চলে যায়। দিলে তো ছেলেটাকে রাগিয়ে। আমি রেগে যাওয়ার মতো কি করলাম? মারিহা খাওয়া দাওয়া করে রুমে গিয়ে দেখে আরাফ খাটে শুয়ে মোবাইল টিপছে। তোমার ফেসবুক আইডি আছে? না না না, তো আমি তো মেসেজ কি সেটাই চিনি না। গুড গার্ল। এই ধলা ইন্দুর তো জানি না আমার একটা না দুইটা না তিনটা আইডি আছে। নীল রঙের পেন্সিল, স্পর্শের তরি, মিষ্টি মারিহা, এই আইডিগুলোর
নাম খুব সুন্দর তাই না? এগুলো আমার আইডি নাম। খুবই সুন্দর তাই না? হায় আল্লাহ, মুখ ফসকে তো সবই বলে ফেললাম। তাড়াতাড়ি মোবাইলটা খুঁজতে হবে। মারিহা মোবাইলটা চারপাশে খুঁজতে শুরু করে দেয়। কি খুঁজছো? আমার মোবাইলটা। মোবাইল তো সে কখন থেকে আমার হাতে। ফ্রেন্ড ছাড়া কারোর সাথে কথা বলি না, তাই ছেড়ে দিলাম। সম্পর্কে বিবাহিত, দিয়ে দিয়েছি। তোমার সব ছবি কেটে দিয়েছি আর পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছি। এটা কিন্তু ঠিক না। কি বললা? আর একবার বলো। বললাম যে একদম ঠিক কাজ করেছেন। ভাইয়া আসবো? ভিতরে ঢুকবি, তার জন্য অনুমতি নেওয়া লাগবে নাকি? আমাদের সব কাজিনরা এসে মালিয়াকে দেখার জন্য পাগল হয়ে গেছে, নিয়ে যাই। নিজের ভাবিকে নিব, এতে অনুমতি নেওয়ার কি আছে? ভাবি চলো তো। আশফি মারিহাকে নিয়ে চলে গেল। আশা মারিহাকে তার কাজিনদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। টিনা, এই যে আমাদের মালিহা ভাবি। কি মিষ্টি দেখতে ভাবিটা। আমি আশার খালাতো বোন টিনা। ভাবি, ওনার নাম নাদিয়া। আমি আশার মামাতো বোন। আমার পাশে যে বসে আছে সে হলো মাওয়া, আমার ছোট বোন। আর টিনার পাশে বসে থাকা ছেলেটা হলো আমার বড় ভাই নাহিদ। ম্যাডাম, আমি আপনার হাজবেন্ডের ছাত্র। আমি ছাত্রী। আরে শয়তান, আমি এখন বান্ধবী থেকে ম্যাডাম হয়ে গেলাম? আমি ভাবলাম যে আকাশ, নীলা আসলে আরো ভালো হবে, তাই তাদের ফোন করে ডেকে আনিয়েছি। ভালো করিনি মালিহা? খুব ভালো করছস। তোদের দেখার অনেক ইচ্ছা করছিল। সবাই বসো, এখন শুরু হবে আসল মজা। আজকে সবাইকে এখানে পারফরমেন্স করতে হবে। তাহলে ট্রু আর ডিয়ার খেলি? খুব ভালো আইডিয়া ভাবি, অনেক মজা হবে। তাহলে শুরু হয়ে যাক। তাড়াতাড়ি বোতল ঘোরাও। আশা মেঝেতে বোতলটা ঘুরিয়ে দেয় আর বোতলের ওপরের অংশটা নীলার দিকে গিয়ে থামে। নীলাকে আমি প্রশ্ন করব। জলদি করে ভাবি। তোর জীবনের লজ্জাজনক একটা ঘটনা বল। এটা ঠিক না মারিহা। শর্ত অনুযায়ী করতেই হবে। একবার আমি ড্রেনে পড়ে গিয়েছিলাম। অনেক লজ্জাজনক ঘটনা। সবাই একসঙ্গে জোরে জোরে হাসতে থাকে। হাসির আওয়াজ শুনে কি হয়েছে দেখার জন্য আরাফ ড্রয়িং রুমে আসে। আরাফকে দেখার সাথে সাথেই সবার হাসি বন্ধ হয়ে যায়। কি হচ্ছেটা কি এখানে? ট্রুথ অর ডেয়ার খেলছিলাম, খেলবে তুমি? বাদ দাও আসবি, ওনার দ্বারা এসব হবে না। কি? আমি পারি না? এমন কিছু নেই, আমি খেলবো। আরাফ নাহিদের পাশে গিয়ে বসে। কেমন আছিস? ভালো। আর তুই তো ভালো থাকিবে, সুন্দর বউ পাইছো। এবার আশপির উপর পড়েছে। আশপি, তোমাকে এবার বেবি ডল সানিদির গান দিয়ে নাচতে হবে। ভাবি, তুমি আমার সাথে এমনটা কিভাবে করতে পারলা? কিন্তু ভাবির জন্য আমি অবশ্যই করব। ভাবি কে লিয়ে তো মেরা জানবি হাজরি হে। ইউ আর সো সুইট। গান চলছে আর আশফি মেয়েদের মতো কোমর দুলিয়ে নাচছে। সবাই হাসতে হাসতে পেট ফেটে যাওয়ার মতো অবস্থা। হেসে নাও মারিহা, মাই ডিয়ার ওয়াইফ। তোমাকে এমন কাজ দিব যা তুমি জীবনে ভুলতে পারবে না। আসবি, তোর নাচটা ভিডিও করে রাখছি, মুড খারাপ থাকলে দেখবো। এইবার স্যারের উপর পড়েছে। স্যারকে সবার সামনে বাংলা একটা গান গাইতে হবে, সাথে গিটার থাকবে। আমার কাছে গিটার আছে, নিয়ে আসছি এক্ষুনি। এটা করতে পারবেন তো স্যার? চ্যালেঞ্জ? ইয়েস। আশা গিটার নিয়ে আসে। আরাফ গিটার নিয়ে গান গাইতে শুরু করে। কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে, রেখে দে নয়তো দে উড়িয়ে। আমাদের প্রেমের পরোয়ানা জারি হয়ে গেছে অনেক আগে। ও প্রিয়া রে প্রিয়া, আয়না একটু কাছে। ও প্রিয়া রে প্রিয়া, একটা গল্প বলার আছে। আরাফের গান সবাইকে যেন মন্ত্রমুগ্ধ করে দিয়েছে। গান শেষে সবাই জোরে জোরে হাততালি দিচ্ছে, কেউ কেউ সিটি পারছে। মারিহা নিজের অজান্তেই হাততালি দিয়ে ফেলে। দেখা যাক এইবার কার উপরে পড়ে। এবার টিনার উপর পড়েছে। টিনা তো একটু ছোট, তাই একটা সহজ কাজ দিলাম। একটা কবিতা বলতে হবে।
টিনা কবিতা খুব সহজেই বলে ফেলে। এবার আসে মারিহার পালা। এবার তোমাকে বাঁচাবে কে? এই ধলা ইন্দুর এখন আমার উপরে সুদ তুলবে। আল্লাহ, দড়ি ফালাও। নাদিয়া আপু, তুমি বলো কি 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 করতে হবে? নাদিয়া কেন বলবে? তোমার বড় পর যেহেতু আরাফ, তাহলে আরাফই বলবে। অফকোর্স। আরাফ মারিহার পাশে গিয়ে বসে মারিহার কানে কানে বলে কি করতে হবে। কি? না করতে পারলে আরো বড় কাজ করতে দিব, তাই তাড়াতাড়ি করে ফেলো। স্যার প্লিজ। যা বলছি তাই করতে হবে। এখানে তো অনেক মানুষ আছে। তাতে আমার কি? এটা বেশি হয়ে গেল না? আরো তো বাকি আছে। যা করতে বলেছে তাড়াতাড়ি কর। এখন কিন্তু অনেক সময় নষ্ট হচ্ছে। ওকে ওকে, করছি তো। আরাফ গিয়ে সবার মাঝখানে দাঁড়ায়। তারপর মারিহা গিয়ে আরাফের পাশে দাঁড়ায়। তারপর মারিহার 2 হাত দিয়ে আরাফের গলা জড়িয়ে ধরে। মারিহা চারপাশে তাকিয়ে দেখে সবাই অন্যদিকে তাকিয়ে সিটি বাজাচ্ছে। কি হলো? কিছু না। মারিহা পায়ের আঙ্গুলগুলোর উপর ভর দিয়ে আরাফের মুখের অনেক কাছাকাছি চলে যায়। তারপর আরাফের 2 গালে 2টা কিস দিয়ে দৌড়ে অন্য রুমে চলে যায়। স্যার, এবার তাকাবো? ভাইয়া, আমি কিন্তু ছবি তুলে ফেলেছি, কালকে ছবিটা বড় করে আনবো। দাঁড়া, তোর খবর নিচ্ছি। আমি তো ভাবির কাছে গেলাম। সবাই টেবিলে বসেছে, মারিহা কই? আমি গেছিলাম ভাবির কাছে, ভাবি বলছে ভাবির খিদে নেই। আমি মারিয়ার জন্য খাবার নিয়ে যাচ্ছি, তোমরা খাওয়া দাওয়া করো। আরাফ দুজনের জন্য খাবার নিয়ে রুমে চলে যায়। মারিয়া, খাবার এনেছি, খেয়ে নাও। আমি তোমাকে কিছু বলছি? আমি খাবো না। শেষবারের মতো বলছি, খেয়ে নাও। বলছি তো খাবো না। তোমাকে কিভাবে খাওয়াতে হবে আমি ভালো করেই জানি। আরাফ 1 হাত দিয়ে মারিহার 2 হাত পিছনে নিয়ে চেপে ধরে আর আরেক হাত দিয়ে জোর করে মারিহাকে খাইয়ে দিচ্ছে। মুখে খাবারটা দিয়ে মারিহার মুখটা হাত দিয়ে চেপে ধরে যাতে খাবারটা ফেলে দিতে না পারে। এভাবে কয়েক লোকমা খাইয়ে দেয়। আমি আর খেতে পারবো না। খেতে পারবে না মানে? আরও খেতে হবে। প্লিজ স্যার। ঠিক আছে, পরের বার থেকে যদি খাবারের উপর কোনো ধরনের অবহেলা দেখি তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আরাফ মারিহাকে খাইয়ে দিয়ে নিজে খাওয়া শুরু করে। খাওয়া শেষে প্লেটটা রেখে দিয়ে এসে দরজাটা আটকে দেয়। শুয়ে গেলে যে? আমি কার কোলে মাথা রেখে ঘুমাবো? পিচ্ছি খোকা আমার, কোলে মাথা না রেখে ঘুমোতেই পারি না। তাড়াতাড়ি উঠে বসো। মারিহা উঠে বসে। আরাফ মারিহার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। তোমার কোলে অদ্ভুত এক ধরনের শান্তি আছে যা আমার সব ক্লান্তি দূর করে দেয়। আমি তোমার কোলে শুয়েই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। আরাফ 2 হাত দিয়ে মারিহার কোমর জড়িয়ে ধরে মারিহার পেটে মুখ গুজে ঘুমিয়ে পড়ে। মাঝে মাঝে ওনাকে পুরো বাচ্চাদের মতো লাগে। মারিহা ও খাটে হেলান দিয়ে একটু পরে ঘুমিয়ে যায়। পরের দিন সকালবেলা। আরাফ, তাড়াতাড়ি দরজাটা খোল। মা এত তাড়াহুড়ো করছে কেন? স্যারকে ডাক দিতেই হবে। স্যার জলদি উঠুন, মা দরজা ধাক্কাচ্ছেন। দাঁড়াও, আমি দেখছি। আরাফ গিয়ে দরজা খোলে। আয়েশা বেগম দরজা খোলার সাথে সাথেই রুমে প্রবেশ করেন। মারিহা, আমাদের কিছু আত্মীয় আসছে তোমাকে দেখতে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। মা, তোমার হাতে এটা কি? আরে, আমি তো মেইন জিনিসটা দিতেই ভুলে গেছিলাম। মা, এই প্যাকেটটা তোমার জন্য, একটা শাড়ি আছে, তাড়াতাড়ি পরে নাও। ঠিক আছে মা। তুমি সুন্দর করে শাড়িটা পরে নাও, আমি গিয়ে রান্নাটা শেষ করে ফেলেছি। আমি রুমের বাইরে দাঁড়িয়ে আছি, তুমি চেঞ্জ করে নাও। তোমার শাড়ি পরা শেষ হয়েছে? আর কতক্ষণ লাগবে? আমি কিন্তু রুমের ভিতরে চলে আসছি। 30 মিনিট পর আরাফ রুমের ভিতরে গিয়ে মারিহাকে দেখার সাথে সাথেই যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ে। মারিহা ব্লাউজ আর পেটিকোট পরে শাড়িটা কোনো মতে শরীরের সাথে পেঁচিয়ে রেখেছে। এখনো শাড়ি পরাটা শেষ হয়নি? আমার তো মনে হচ্ছে তুমি শাড়ি পরা স্টার্টই করো নাই। বুঝতে পেরেছি। কি 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 বুঝতে পারছেন? এই যে, তুমি শাড়ি কিভাবে পরতে হয় তা জানো না, আমি পরিয়ে দিচ্ছি। আপনি শাড়ি পরাতে জানেন? কত মেয়েকে পরিয়েছি।
আপনি কয়টা বিয়ে করেছেন? ছোট বাচ্চা মেয়েদের আর কি। আপনার বাচ্চাও আছে? আর ইডিয়েট, আমার পুরো কথা তো শুনবা। আমার দাদু বাড়িতে আগে আমরা অনেক মানুষ মিলে থাকতাম। আমার বাবা ছিল সবার চেয়ে বড়। আমার বাবার জন্মের 10 বছর পর আমার মেজো কাকার জন্ম হয়, যার কারণে আমি ছিলাম সব চাচাতো ভাই বোনের থেকে অনেক বড়। আমাদের বাড়িতে অনুষ্ঠান লাগলেই সব বোনদের শাড়ি পরতে চাইতো। কাকিরা অনেক সময় কাজের কারণে সবাইকে পরাতে পারতো না, যার কারণে বাকিরা মুখ ফুলিয়ে বসে থাকতো। কাকিরা যখন ছোট বোনদের শাড়ি পরাতো আমি দেখতাম। তারপর যাদের কাকিরা সময়ের কারণে শাড়ি পরাতে পারতো না তাদের আমি পরে দিতাম। এখন আর এমন করেন না? এখন সবাই দেশের বাইরে চলে গেছে। মা বাবাই শুধু সিলেটে পড়েছিল। এখন বৌমা এসে গেছে, তাই তারাও এখানে এসে গেছে।